বেশ দেখা যাচ্ছে ঠিকঠাক আছে তো বোর্ডের পজিশন? তোমরা দিয়ে দাও। হ্যাঁ স্যার। সবাই তো এখনো ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে। ঠিক আছে, বেশ তো আমরা কি কি করেছিলাম দেখি একবার। কতদূর হয়েছিল আগের দিন? সিপিসিভি? হ্যাঁ স্যার। স্যার CPCV সিপিসিভি। ঠিক আছে, বেশ তো আমি আগে মনে পড়ে দিই কি কি ছিল, তারপরে বাকিটা সব চলে আসুক। আমরা হিট ক্যাপাসিটিস পড়ছিলাম, আর হিট ক্যাপাসিটি থেকে কি কি জিনিস দেখলাম আমরা। প্রথমে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স ইউজ করলাম, যে ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস পিডিভি। স্যার রেকর্ডটা একটু অন করুন। রেকর্ডিং অন করা নেই? পড়া আছে কোথায়? হ্যাঁ স্যার, করা আছে রেকর্ডিং। হ্যাঁ, যদি কোথাও অফ হয়ে যায় তাহলে তখন নিজেরা অন করে দিস। বেশ তো কি বলছে, ডিউ ইজ ইকুয়াল টু ডিকিউ মাইনাস পিডিভি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা পড়েছি, এটা নিয়ে মোটামুটি সবই বেশ কিছু কথা বলা হয়েছে। আর এখানে এটা ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি হচ্ছে স্টেট ফাংশন, ইট ডিপেন্ডস অনলি অন দ্য টেম্পারেচার। আর এগুলো সব কোন পথে হয়েছে, কি হয়েছে না হয়েছে সেসব নির্ভর করে, ওয়ার্ক ডান কিউ, এগুলো স্পেসিফিকলি আমরা বলতে পারি না। কোন একটা স্টেটের যে টেম্পারেচার যদি ফিক্স করা হয় তাহলে সেই বিন্দুর ইন্টারনাল এনার্জি ডিফাইন করতে পারি আমরা। তো তারপরে যেটা দেখলাম আমরা, যে ইন্টারনাল এনার্জি রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি রিয়েল গ্যাস ইউজ করি তাহলে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, প্রেসার অলসো, বাট তাদের মধ্যে রিলেশন আছে। যেহেতু যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে এটা অনলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার, যদি রিয়েল গ্যাস হয় তাহলে ইন্টারনাল এনার্জি, যেটা ইন্টারনাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ফর দ্য রিয়েল গ্যাসেস, সরি হ্যাঁ ফর দ্য রিয়েল গ্যাসেস। আর যদি আইডিয়াল গ্যাস হয় তো অনলি দ্য কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কিছু থাকবে না। আর একবার আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে এরকম ধরলাম যে ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম, আবার এমনও বলতে পারি ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। দু রকম রেজাল্ট আমরা এখনই পাবো বা আগের দিন পেয়েছিলাম। তাতে কি দেখলাম, যে এটা যদি চেঞ্জ করি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা বেশি ইম্পর্টেন্ট। কোন একটা পয়েন্টের ইন্টারনাল এনার্জি, কোন একটা পয়েন্টের, এটা যতটা না সিগনিফিকেন্ট থার্মোডাইনামিক্সে, চেঞ্জটা বেশি সিগনিফিকেন্ট। কারণ কোন একটা পার্টিকুলার পয়েন্টের স্টেটটাকে তার ভ্যালুটাকে মেজার করা ডিফিকাল্ট, মাইক্রোস্কোপিক প্যারামিটার তো। কিন্তু চেঞ্জ করলে তার স্টেটে যে মাইক্রোস্কোপিক প্যারামিটারগুলো চেঞ্জ হয় সেটা মেজার করে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে তাহলে এতটা চেঞ্জ হয়েছে। তো ডিইউ ইজ ইকুয়াল টু, কারণ যেটা কোন একটা স্টেটের ইন্টারনাল এনার্জি যেটা, সেটা টেম্পারেচারের উপর নির্ভরশীল করে। যদি আইডিয়াল গ্যাসে বলি আমরা, যদি ভলিউমের কথা ছেড়ে দিই তাহলে ডিপেন্ডস অনলি অন দ্য টেম্পারেচার। আর টেম্পারেচার একটা এম্পিরিক্যাল প্যারামিটারের চেঞ্জ, সেটা মার্কারি হোক বা সেটা গ্যাস থার্মোমিটারে কিছু একটা হোক, বা যেভাবে আমি মাপতে পারি এবং কিভাবে মাপবো সেটা আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি, যে এটা লোয়ার স্কেল হবে, এটা আপার স্কেল হবে। তো কোন একটা পয়েন্টে কিছু একটা আছে, কোন একটা জায়গায় কিছু একটা টেম্পারেচার মেপে নিলাম, তো দ্যাট ইজ নট ভেরি সিগনিফিকেন্ট। কতটা চেঞ্জ হলো তাহলে বুঝতে পারা যাবে হ্যাঁ যে স্টেট কোন দিকে যাচ্ছে, কোন প্রসিডিওর এগোচ্ছে, সেটা আইসোকোরিক, আইসোবারিক, আইসোথার্মাল, ডায়াবেটিক্স, এরকম বিভিন্ন প্রসেসে আমরা নাম দিয়েছি করসপন্ডিংলি। তো ডি ইজ ইকুয়াল টু ইউ ফাংশন অফ পি এন্ড ভি। চেঞ্জ নাও, তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি। আর এগুলো যেহেতু পাথ ডিপেন্ডেন্ট, তো কোনো কোনো বইয়ে ডেল্টা আছে, আমি এখন আমাদের প্রচুর কাজ বাকি আছে, সুতরাং আমি এগুলো ডেল্টা দিয়ে আর সময় নষ্ট করছি না। এই যে ডেল্টা বা ডি কাট এই ধরনের জিনিস আমি ব্যবহার করছি না, তাহলে এগুলো টাইম নষ্ট হবে। বুঝে নিতে হবে, একবার বলা হয়ে গেছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এবার ওটা মাথায় রেখে দিয়ে যখন পরীক্ষায় অল্প কিছু প্রশ্ন পড়বে তখন আমরা এটাকে ডি কিউ লিখবো না, তখন এটাকে এরকম ডেল লিখবো, ডেল কিউ লিখবো। হ্যাঁ, কিন্তু যখন খাতায় নোটপত্র বানাবো তখনও আমার কাছে সময় আছে, করতে পারি। কিন্তু যখন আমি আমাদের অনেক কাজ বাকি আছে তখন বারবার ওইটার দিকে আমি কনসেন্ট্রেশন নিয়ে যাবো না। যাই হোক, তো প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ডিভি। এটা যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তার মানে কি টেম্পারেচারে চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, এখানেই শেষ যদি এটা আইডিয়াল গ্যাস হয়। আর যদি রিয়েল গ্যাস হয় তাহলে ভলিউমে চেঞ্জ করলেও
চেঞ্জ হবে। আর ফার্স্ট লতে থার্মোডাইনামিক্সে যদি আমরা এটা বসাই তাহলে কি পাবো এখান থেকে? যদি বসাই তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ, এটাকে সাজিয়ে নাও একটু, ডিইউ প্লাস পিডিভি। আর ডিইউ মানে হচ্ছে এইটা প্লাস এটা, আর এখানে ডিভি আছে, শুধু দুটো ডিভি কে কমন নিয়ে নিচ্ছি আমি। তো ফার্স্ট টার্ম আমরা রাখলাম ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি, আর দুই জায়গা থেকে ডিভিটা কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি ইন্টু ডিভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এই এবার যদি দুদিকে আমি ডিটি দিয়ে ভাগ করে দিই, তার মানে কি এদিকে ডিটি দিয়ে ভাগ করলাম, এদিকে ডিটি দিয়ে ভাগ করলাম, এদিকেও ডিটি দিয়ে ভাগ করে দিলাম, এটা কোনো ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে না। ডিকিউ বাই ডিটি এটা কোনো ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে না যে ডিডিটি অফ কিউ, এটা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে যে পার ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করতে কি পরিমাণ হিট লাগবে, আর সেই যে ডিগ্রি চেঞ্জ করতে কি পরিমাণ হিট লাগবে সেটা আমার উপর নির্ভর করছে যে আমি প্রসেসটা কিভাবে এগোতে চাইছি। আমি ভলিউম কনস্ট্যান্ট রাখতে চাইছি নাকি ভলিউম কনস্ট্যান্ট রাখতে চাইছি না, গ্যাস এক্সট্রা কিছু ওয়ার্ক করবে নাকি করবে না। তো ডিটি ডিটি এখানে ক্যান্সেল করে যাবে, কিন্তু এখানে একটা টার্ম আছে ডিভি বাই ডিটি। তো ডিটি চেঞ্জ করলে ডিভি চেঞ্জ করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে আমার উপর। যদি আমি ভলিউম কনস্ট্যান্ট রেখে দিই তাহলে পুরো পার্টটা থাকবে না, আর সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সিভি, স্পেসিফিক হিট। কিভাবে সেটা? বা হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট না, হিট ক্যাপাসিটি সিভি ফর ভলিউম গিভিং ভলিউম কনস্ট্যান্ট। কি সেটা? ডেল কিউ বা ডি কিউ বাই ডিটি at constant volume at exactly same as del u by del t at constant v. del u by del t। তো এইটাকে আমরা বলি সিভি, এটাকে বলি হিট ক্যাপাসিটি। কিন্তু হিট ক্যাপাসিটি বলতে গেলে একটু সমস্যা আছে আমাদের, ফর ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটা সমস্যা আছে, কি সমস্যা? এই সমস্যাটা হচ্ছে যে যদি বিভিন্ন মানে মাসের আমাকে গ্যাস দেওয়া হয়, যদি বলা হয় যে যেহেতু আমরা জেনারেলি গ্যাস নিয়ে পড়ছি, কারণ সলিডের ক্ষেত্রে ভলিউমটা জেনারেলি বাড়ে না, তো এটা এমনিতেই চলে যায়, ওটার ক্ষেত্রে খুব একটা চিন্তা করার ব্যাপার নাই। যদি গ্যাসিয়াস কিছু একটা সিস্টেম দেয় তাহলে আমাকে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে আমি ভলিউম বাড়তে দেবো কি দেবো না, কারণ একটুখানি টেম্পারেচার বাড়ালে ও ছোটাছুটি করা শুরু করে দেবে, ভলিউম বাড়তে শুরু করে দেবে। যদি এটা কনস্ট্যান্ট থাকে তাহলে এই একটা ফর্ম আমাদের, কিন্তু এটা মাসের উপর ডিপেন্ড করছে, যেমন যেমন মাস দেবো তো তার সেরকম টেম্পারেচার বাড়াতে করসপন্ডিংলি হিট সেরকম লাগবে। ওই জন্য পার ইউনিট মাস যদি করে দেওয়া হয় তাহলে কেমন হয়? যদি সিভি ইকুয়াল টু 1/m ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এরকম ডেফিনেশন যদি দেওয়া হয়, বা ডিইউ বাই ডিটি 1/m ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, তার মানে যেটা আমরা পেয়েছিলাম এখানে সিভি, সেই সিভিটা ডিভাইডেড বাই এটা, যদি একটা অন্য সিভি বলি, আমরা ছোট সিভি বলি, তাহলে এটা ক্যাপিটাল সিভি বাই এম এরকম বলি। পার ইউনিট মাসে আমরা স্পেসিফিক ডিফাইন করছি, পার ইউনিট মাসে। সেটাও যে খুব বেশি সিগনিফিকেন্ট তা না, কারণ আমরা এর আগে একবার পড়েছি যে মাস থাকলেই যে সবার অ্যাটম সংখ্যা সমান থাকবে তা থাকবে না। তো আরো সিগনিফিকেন্ট কি, যে পার মোলে প্রকাশ করা হবে সেটা। তো এটা পার ইউনিট মোল, পার ইউনিট মোল প্রকাশ করে। তো সেভাবেই আমরা এটা হিট ক্যাপাসিটি থেকে আমরা স্পেসিফিক হিটে যাই, এটা হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক মানে পার ইউনিট মাস সবসময়, আর তারপর মোলার স্পেসিফিক হিটে চলে যাই, মোলার স্পেসিফিক হিটে চলে যাই। আর মোলার স্পেসিফিক হিট মানে দ্যাট সিভি ডিভাইডেড বাই এন, মোল নাম্বারস। আর সেটাকে আমরা আরো একটু কিছু স্টেপ করেছিলাম, দিয়ে এখান থেকে আবার সিপি ডিফাইন করেছিলাম। এই বাকি পোর্শনটা যদি নিই আমরা তাহলে সেটাকে বলবো সিপি। ভলিউমটা যদি বাড়তে দিই আমরা তাহলে পুরো টার্মটা হচ্ছে সি, প্রেসার কনস্ট্যান্ট রেখে যদি যে কাজটা করবো, আর তাতে দেখবো যে সিপি যেটা, সিভি টার্মটা তো আছেই, প্লাস সামথিং টার্ম রয়েছে, এন্ড সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু এনআর। আর পার ইউনিট মোল যদি হয় তাহলে এটা 1/n যদি করে দাও, তাহলে সিপি ড্যাশ মাইনাস সিভি ড্যাশ ইকুয়াল টু আর, এটাকে বলা হয় মেয়ার্স ফর্মুলা। আগের দিন পড়েছিলাম, ডেরিভেশন করেছিলাম। এখন এটা থেকে আমরা শুরু করছি যে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম এন্ড স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। প্রেসার কখন সেম জিনিস, শুধু একটা কনস্ট্যান্ট পি হয়ে যাবে, আর তখন এখানে ভলিউমের টার্মটা জিরো হয়ে যাবে না, এটা থাকবে একটা কিছু টার্ম। আর সেটা থেকে আমরা বেশ কিছু এক্সপ্রেশন করেছিলাম। আজকে দেখব যে আমাদের ইন্টারনাল এনার্জি যদি টেম্পারেচার আর ভলিউমের উপর ডিপেন্ডেন্সি শুধু না মানে রিপ্রেজেন্ট না করে, যদি আমি বলি যে ইট ইজ এ ফাংশন অফ প্রেসার এন্ড টেম্পারেচার, তাহলে কি হবে?
এখান থেকে শুরু করেছিলাম, এটাকে প্রেসার এন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্সি দিলে রেজাল্ট কেমন পাবো। এত দ্রুত আগের দিন হয়েছিল আমাদের। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, সিভি ইজ ইকুয়াল টু ডেল ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু ডিইউ বাই ডিটি। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা মাথায় রাখবো আমরা, দিয়ে একটু পরে আবার এটাকে নিয়ে আবার ফেরত আসবো সিভির সময়। বেশ, তাহলে ওইটা থেকে শুরু করো। ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এইটা থেকে যদি শুরু করি তাহলে আবার একই প্রসিডিউরে যাও, ডিইউ বের করো, ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিপি। আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করো, তাহলে ডেল্টা কিউ বাই ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। আর ডিইউ মানে এটা বের করেছি আমি, তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি প্লাস পিডিভি। এবার যদি এটাকে ডিটি দিয়ে ভাগ করি আমরা, তাহলে কি পাবো? এটাকে যদি ডিটি দিয়ে ভাগ করি তাহলে ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। যদি কনস্ট্যান্ট প্রেসারে আমরা এটাকে ডিফাইন করতে চাই, যে আগে কি করলাম, ভলিউম কনস্ট্যান্ট রেখে 1 ডিগ্রি বাড়াবো কত হিট লাগবে, আর একবার কি করছি আমরা প্রেসার কনস্ট্যান্ট রেখে ওই 1 ডিগ্রি বাড়াবো কতটা হিট লাগবে সেটা ক্যালকুলেশন করতে যাচ্ছি। এটাকে আমরা কি বলবো, সিপি, হিট ক্যাপাসিটি ফর কনস্ট্যান্ট প্রেসার। আর এই এক্সপ্রেশন থেকে কি পাচ্ছি, ডিটি দিয়ে ভাগ করে দাও সবগুলো, এটা তো ডিপি, তো ডিপি যদি এটা 0 হয়ে যাবে পুরো পার্টটা, তাই না? পুরো পার্টটা 0 হয়ে যাবে বিকজ প্রেসার ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর যেহেতু ডিটি দিয়ে ভাগ করে দিয়েছি সুতরাং ওটা চলে গেল, প্লাস এখান থেকে পাচ্ছ পি আর ডিটি দিয়ে ভাগ করে যাবে না, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, প্রেসার কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ডিপি ইজ ইকুয়াল টু 0। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল ডেল টি অফ ইউ প্লাস পিভি অ্যাট কনস্ট্যান্ট পি। ডেল ডেল টি অফ, এখানে ডেল ডেল টি অফ ইউ, এখানে ডেল ডেল টি অফ ভি, পি বাইরে আছে বাট পি ইজ কনস্ট্যান্ট, তো পিটাকে ইনসাইড নিয়ে যেতে পারো তুমি ডেরিভেটিভে, ডেল ডেল টি অফ ইউ প্লাস পিভি। তার মানে আগে কি দেখলাম, সিভির এক্সপ্রেশনে যেটা ছিল তাতে ছিল এটা ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়াল টু ছিল ডিইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এরকম ছিল। আর এখানে দেখতে পাচ্ছি না সেরকম নয়, এখানে সিভি ইজ ইকুয়াল টু, এখানে ডিকিউ, ডিকিউ এর জায়গায় তুমি সব জায়গাতে ডিইউ ডিইউ বসিয়ে দিতে পারো, কারণ কোনো এক্সটার্নাল ওয়ার্ক ডান নয়। তো সিম্পল ফার্স্ট ল থার্মোডাইনামিক্স ইউজ করলে ওই ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউ মাইনাস পিডিভি। তো যেহেতু ভলিউম কনস্ট্যান্ট সুতরাং এই টার্মটা তুমি ভুলে যেতে পারো, এখানে যেখানে যেখানে ডিকিউ আছে সেখানে সেখানে ডিকিউ বসিয়ে দিলে ডাইরেক্ট স্পেসিফিক হিটের ভলিউম কনস্ট্যান্ট রাখলে তুমি স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি যাই হোক তার ডেফিনেশন ডাইরেক্ট দিতে পারো। যদি এখানে সেটা দেখছি না, সিপি যদি হয় তাহলে গ্যাস কিছু এক্সটার্নাল ওয়ার্ক ডান করেছে, এখানে আর একটা টার্ম তুমি পাচ্ছ, আর তার করসপন্ডিং একটা টার্ম দেখতে পাচ্ছ যে কিছু একটা ডেরিভেটিভ করেছো টাইমের রেসপেক্টে, তাও তুমি সিভি পেয়েছো। ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু সিভি and del del t of something at constant p is equal to the cp. Is a new function, it is internal energy, so it is a state function at a pv, p and v, pressure and depend its pressure and volume, এরা দুজনেই ইন্ডিভিজুয়াল স্টেট ফাংশন। কোন একটা জায়গার প্রেসার কত আছে সেটা সেই পজিশনে কোন ওয়েতে তাকে আনা হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে না। ভলিউম ইজ ভলিউম, কোন ওয়েতে তাকে ভলিউম বাড়ানো হয়েছে কি হয়েছে, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ, সো দে আর অলসো দ্য স্টেট ফাংশন। তাহলে দুটো মিলে আরেকটা স্টেট ফাংশন পাবে, আর যখন একটা করে স্টেট ফাংশন তুমি পেয়ে যাবে তখন থার্মোডাইনামিক্সে তার আলাদা সিগনিফিকেন্স পেয়ে যাবে। আর ইউ প্লাস পিভি এই টার্মটাকে বলা হয় এনথালপি, ডেল ডেল টি অফ এইচ এনথালপি অ্যাট কনস্ট্যান্ট পি। তো সিপি ইজ ইকুয়াল টু, তুমি এইভাবে যেমন বলেছিলে এখানে ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট পি ইজ দ্য সিপি, আবার এখান থেকে এটাও বলতে পারো যেমন এখানে বলেছিলাম ডিইউ বাই ডিটি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ভলিউম কনস্ট্যান্ট রেখে, ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে ভলিউম কনস্ট্যান্ট রেখে সেটাকে আমরা বলছি সিভি। আবার ঠিক এইভাবে আমরা ডিফাইন করি প্রেসার কনস্ট্যান্ট রেখে। আর প্রচুর প্রসেস আছে থার্মোডাইনামিক্সে যেগুলোকে প্রেসার কনস্ট্যান্ট রেখে করা হয়, প্রেসার কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রচুর এক্সপেরিমেন্ট আছে, যার মধ্যে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে পোরাস প্লাগ এক্সপেরিমেন্ট বলা হয় বা জুল থমসন এক্সপেরিমেন্ট হয়, যেখানে লো টেম্পারেচার ফিজিক্সের খুব পপুলার একটা এক্সপেরিমেন্ট, প্রেসার কনস্ট্যান্ট রাখা হয়। আর প্রেসার কনস্ট্যান্ট রেখে এই যে কোয়ান্টিটি এনথালপি, এটা ডিপেন্ড করছে কার উপর, ইন্টারনাল এনার্জি and pressure, external pressure and volume, এই পুরো তিনটে টার্ম একসাথে
মিলেমিশে একটা নতুন থার্মোডাইনামিক্স পোটেনশিয়াল ডিফাইন করছে, যেমন ইন্টারনাল এনার্জি থার্মোডাইনামিক পোটেনশিয়াল একটা, ঠিক সেরকম পুরো টার্মটা একটা স্টেট ফাংশন, তো ইট ইজ অলসো এ থার্মোডাইনামিক পোটেনশিয়াল, এটাকে বলা হয় এনথালপি। তো কি কি এনথালপি সম্বন্ধে আরো কিছু কিছু জিনিস আমাদের পড়াবার, আরো কিছু জানবো আমরা, পড়াশোনা এক্সপ্লেন করবো তখন। এখন কি কি জিনিস জানতে পারলাম আবার, যে সিপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি at constant p equal to, দেখতে পাচ্ছি আমরা, del h by del t at constant p, আর h কি u প্লাস পিভি। তার মানে কি, ইউ তো আছে, ইন্টারনাল এনার্জি তো আছে, প্লাস পিভি আছে, আর পি মানে হচ্ছে সেই মুহূর্তে কতটা এক্সটার্নাল প্রেসার আর কতটা ভলিউম, এটাতে ইন্টারনাল এনার্জি। তার মানে কোনো একটা গ্যাস মলিকুলস তোমার এরকম আছে, তার মানে ইন্টারনাল এনার্জি ইজ নট দ্য টোটাল এনার্জি। এটা যদি তার ইন্টারনাল এনার্জি সেই মুহূর্তে, যদি সেই গ্যাস মলিকুলের ইন্টারনাল এনার্জি ইউ হয়, তাহলে ইট ইজ অনলি দ্য কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কিন্তু এই স্টেটটা অ্যাচিভ করতে হয়েছে, এই স্টেটটা অ্যাচিভ করেছে নাথিং থেকে সামথিং হয়েছে। মানে কি, এই জায়গার প্রেসার, এই জায়গার ভলিউম কত, সেটা যখন অ্যাবসলিউট জিরোতে ছিল, ধরুন তারা অ্যাবসলিউট জিরোতে আছে, টি ইজ ইকুয়াল টু 0 কেলভিন আছে, আর 0 কেলভিনে যদি থাকে, তাহলে যারা গ্যাস মলিকুলস আছে তাদের কোনো কাইনেটিক এনার্জি নেই, কাইনেটিক ইকুয়াল টু 0, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0, হ্যাঁ, ভলিউম যেটা সেটা টেন্ডস টু 0, তারা একদম সব এক জায়গায় বসে আছে এখানে, এটা অ্যাবসলিউট 0। ভলিউম টেন্ডস টু 0, কিছুই ছিল না, প্রেসারও টেন্ডস টু 0, প্রেসারও 0। ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি আমরা, কোয়ান্টাম মেকানিক্স পড়ছি না। তো অ্যাবসলিউট জিরোতে যখন ছিল, তখন তার টেম্পারেচার ছিল না, প্রেসার ছিল না, ভলিউম ছিল না, সবাই রেস্ট অবস্থায় আছে, আর তারপরে এই অবস্থা থেকে সেই অবস্থাতে গিয়েছে, তারা সব হিটসে নিয়েছে, ডেল্টা কি পরিমাণ সব হিটসে অ্যাচিভ করেছে, আর অ্যাচিভ তো করেছি, তার কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি বেড়েছে, এবং একটা নিউ স্টেটসে অ্যাচিভ করেছে, যার একটা প্রেসার আছে, একটা ভলিউম আছে। ইন্টারনাল এনার্জিতে চেঞ্জ হবেই, যেহেতু টেম্পারেচার নিয়েছে, সুতরাং টেম্পারেচার কাইনেটিক এনার্জি তুমি এখান থেকে পাবে 3/2 kT, 3/2 kT। তো এই পরিমাণ কাইনেটিক এনার্জি তো তার বাড়ছে, আর তার মানে ইন্টারনাল এনার্জি তো একটা আছেই, তার সাথে সাথে তার পজিশন কত, তার ভলিউম কত, তার প্রেসার কত, সেই যে কারসপন্ডিং একটা ফাইনাইট স্টেট সে পৌঁছেছে, ফাইনাইট ভলিউম পেয়েছে, সারাউন্ডিং থেকে হিট নেওয়া হোক বা আমরা যেভাবে দেওয়া হোক না কেন, তো ইট ইজ দ্য টোটাল হিট কন্টেন্ট বোঝাচ্ছে, যে পরিমাণ কিছু পরিমাণ হিট নিয়েছে, এবং নাথিং থেকে সামথিং, এই যে নাথিং থেকে সামথিং এক্সট্রা একটা কিছু প্রেসার ভলিউম প্রোডাক্ট হয়েছে, এই দুটোকে একসাথে কতটা ইন্টারনাল এনার্জি আর সেই স্টেটের কি দশা, সেই দুটোকে একসাথে বলা হয় এনথালপি। ঠিক আছে, তো এটা থেকে আমরা আরো অনেক কিছু জিনিস জানতে পারি, যেমন এনথালপি, যেহেতু এটা একটা স্টেট ফাংশন, যেমন ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন, পিভি এরা সব স্টেট ফাংশন, সো এইচ যেটা সেটাও স্টেট ফাংশন, আর এটাকেও আমরা ডাইরেক্ট ওইভাবে মেজার করতে পারি না। যেমন ইন্টারনাল এনার্জি আমরা বললাম ডাইরেক্ট কোন একটা জায়গায় ইন্টারনাল এনার্জি মাপো, তো দ্যাট ইজ নট মোর সিগনিফিকেন্ট। কি করে আমরা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বের করি, সেরকম চেঞ্জ অফ এনথালপি ইজ ইম্পর্টেন্ট, কারণ এনথালপি যদি চেঞ্জ করো, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি, ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি। তার মানে কি, দু তিন রকম প্রসেস বলতে পারে, এটা যদি দুজনে যদি চেঞ্জ হয় কোন একটা প্রসেসে, তাহলে ডেল ইউ প্লাস P2 V2 মাইনাস P1 V1, এটা একটা হতে পারে। চেঞ্জ ইন প্রেসার ভলিউম প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে। আবার এমনও হতে পারে যে ডেল্টা ইউ প্লাস ভলিউম কনস্ট্যান্ট রাখবো, প্রেসার চেঞ্জ করব, তাহলে ভি ইন্টু ডেল্টা পি, তার মানে ভি কনস্ট্যান্ট। আবার এটাও বলতে পারি আমরা যে ইট ইজ ডেল্টা ইউ প্লাস প্রেসার কনস্ট্যান্ট রাখবো, এন্ড ইট ইজ ডেল্টা ভি, এখানে প্রেসার ইজ কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা ইউ বা চেঞ্জ অফ এনথালপি যেটা, সেটা কি দেখবো আমরা, ডেল্টা ইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস ভি সেই জায়গায় ভলিউম কত সেটা কনস্ট্যান্ট রেখেছি, আর ডেল্টা ভি যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি, যদি প্রেসার কনস্ট্যান্ট রাখি, তাহলে এটা পি বেরিয়ে আসবে, ডেল্টা ভি বাইরে থাকবে, আর এটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আর যদি দুটোই চেঞ্জ হয় তাহলে এটা, আর যদি আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেস যদি হয়, তাহলে টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর টেম্পারেচার কনস্ট্যান্ট হলে P1 V1 ইকুয়াল টু P2 V2, বয়েলস ল, P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে এটা আমরা চলে যাবে, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ, কিন্তু যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, তো যে প্রসেসই হোক না কেন টেম্পারেচার যেহেতু পরিবর্তন হয়নি, তো ডেল্টা ইউ 0, তো চেঞ্জ অন এনথালপি ইজ ইকুয়াল টু 0 ফর দ্য আইসোথার্মাল প্রসেস।
আর যদি এই প্রসেসগুলোতে যাই আমরা, ডেল্টা ইউ ইজ ইকাল টু, যদি ভলিউম কনস্ট্যান্ট রাখে তাহলে তোমাকে যদি একটা অঙ্ক দিয়ে দেয় যে কতটা চেঞ্জ হলো, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জের সাথে সাথে আর এই প্যারামিটারটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আবার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। আর এখান থেকে আরেকটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা পেতে পারি। এটা থেকে কি পেতে পারি? H equal to U plus PV। যদি চেঞ্জ ইন H নিই আমরা, তাহলে চেঞ্জ ইন ইউ প্লাস এটাকে বলতে পারি PdV, আর dV করে দিলাম আমি, du dH করে দিলাম, টেক দ্য ডেরিভেটিভ, dH is equal to du plus PdV plus VdP, দুটো চেঞ্জ, du plus PdV plus VdP, জাস্ট এই দুটো চেঞ্জ আমরা দুটো প্যারামিটার একসাথে চেঞ্জ করে জাস্ট এইভাবে লিখেছি। আর du plus PdV তার মানে dq, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, du plus PdV equal to dq plus VdP, this is dH। তার মানে কি, যদি প্রেসার কনস্ট্যান্ট রাখি, তাহলে dP equal to 0, তার মানে dH equal to dq। তার মানে সিম্পলি এনথালপি ইজ নাথিং বাট দ্য হিট কন্টেন্ট। একটা স্টেটের মধ্যে কি পরিমাণে হিট কন্টেন্ট রয়েছে, কত পরিমাণ হিট রয়েছে, যদি প্রেসার কনস্ট্যান্ট রাখি আমরা, প্রেসার যদি চেঞ্জ করতে না দিই, তাহলে সেই কি পরিমাণ হিট রয়েছে সেটা এনথালপি চেঞ্জ হিসেবে বোঝাবে। আবার এটা কি বলবো, এটা ডেল্টা কিউ, পাশে পি লিখে দিতে পারি আমরা, প্রেসার কনস্ট্যান্ট রেখেছি। আর যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি, তাহলে আবার ফার্স্ট ল থার্মোডাইনামিক্স যেটা, এটা হচ্ছে ওই ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস পিডিবি বা প্লাস পিডিবি। যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি তাহলে এটা চলে গেল, তাহলে কতটা হিট কন্টেন্ট রয়েছে, ইট ইজ দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ডিকিউ অ্যাট ভি। দুটো স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। কতটা হিট কন্টেন্ট, একটা ওই জন্য এনথালপির ব্যবহারটা এসেছে, যে খুব যে ইম্পর্টেন্ট থিং তা নয়, কিন্তু কিছু প্রেসার কনস্ট্যান্ট থাকলে ওই টার্মটা আমরা ব্যবহার করতে পছন্দ করি। এখানে যদি ভলিউম কনস্ট্যান্ট রাখে তাহলে টোটাল হিট কতটা আছে সেটা ইন্টারনাল এনার্জি যতটা ততটাই, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে। ওই যে বলো হোয়াট ইজ দ্য হিট কন্টেন্ট ইন এ, বা হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ হিট, একটা কিছু একটা সাবস্টেন্স আছে, তাহলে তার ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে, তো কতটা হিট তুমি বাইরে থেকে সাপ্লাই করেছো সেটা তুমি মেপে নাও ভলিউম কনস্ট্যান্ট রেখে, তাহলে বুঝতে হবে তার ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে। আবার যদি বলা হয় এনথালপি কতটা চেঞ্জ হয়েছে বার করো, তাহলে কতটা হিট দিলে প্রেসার কনস্ট্যান্ট রেখে, তাহলে তার এনথালপি অতটা চেঞ্জ হয়েছে। তো হিট কন্টেন্টই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, হিট কন্টেন্টে একবার বোঝাচ্ছে ইন্টারনাল এনার্জি ভলিউম কনস্ট্যান্ট রেখে, আর একবার হিট কন্টেন্ট যেটা সেটাকে প্রেসার কনস্ট্যান্ট রেখে যদি হিট কন্টেন্ট কতটা আছে তার মধ্যে সেটাকে বলা হয় ডিএইচ। তাহলে আমরা এখান থেকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ইন টার্মস অফ এনথালপি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আরো একটা রুল আছে, সেগুলোকে একসাথে অনেক সময় দেয় পরীক্ষায়। এটা থেকে আর কি দেখতে পাচ্ছি আমরা, যে প্রেসার কনস্ট্যান্ট, যেহেতু প্রেসার কনস্ট্যান্ট রেখেছে, এই যে টার্মটা ডিএইচ ইজ ইকুয়াল টু ডিকিউ ইনটু পি, এখান থেকে যেটা পেলাম আমরা ডিএইচ ইজ ইকুয়াল টু ডিকিউ ইনটু পি, আর ডিকিউ বাই টি ডাইরেক্ট এখান থেকে ডিকিউ বাই ডিটি করে দাও এখান থেকে, তাহলে ডিএইচ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর ডিকিউ বাই ডিটি ইজ সিম্পলি সিপি। তাহলে সিপি কে তুমি বলতে পারো ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট রেখে কতটা হিট নিচ্ছে 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করার জন্য, আর এটাও বলতে পারো প্রেসার কনস্ট্যান্ট রেখে কতটা এনথালপি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ দ্য সিপি ফর দ্য 1 মোল অফ গ্যাস। ঠিক আছে, তো হিট যেটা সেটা হচ্ছে ফর্ম অফ এনার্জি ট্রান্সফার করা হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার, আর এনথালপি যেটা সেটা হচ্ছে হিট ট্রান্সফার করা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো কোন একটা বস্তুতে যদি হিট অ্যাডেড হয় বা এনথালপি বলতে কি বুঝবো? হ্যাঁ, কোন সিস্টেমের এনথালপি বলতে কি বুঝবো? এনথালপি বলতে আমরা বুঝবো সেটা হিট ইন্টারনাল এনার্জি প্লাস সেই মুহূর্তে তার যে স্টেট প্রেসার এন্ড ভলিউম। এটা তো কোন একটা জায়গায়, এটা তো এমনি এমনি অ্যাচিভ করেনি, কোন একটা মলিকিউলসে যদি তার একটা প্রেসার থাকে, একটা ভলিউম থাকে, এই স্টেটে তাকে পৌঁছাতে হয়েছে, ধর কিছুই নেই, কিছুই ছিল না, জাস্ট অ্যাবসলিউট জিরো অবস্থা, সবাই বসেছিল, তারপরে তাদের যে ইন্টারনাল এনার্জি শুধু গেইন হয়েছে তা না, ইন্টারনাল এনার্জি বেড়েছে, সো দ্যাট ইজ দ্য এনার্জি, আর তার সাথে সাথে এই স্টেটটা অ্যাচিভ করতেও তাকে কিছু এনার্জি নিতে হয়েছে। এই টোটাল এনার্জি যেটা, এই টোটাল ফর্ম ইউ প্লাস পিভি, এটাকে বলা হয় এনথালপি। এইচ ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এটা, এবং এটাই ফিজিক্যাল ডেফিনেশন, এর বাইরে বিশেষ কিছু নাই। The amount of heat needed for a system to achieve at that position. Amount of heat বলছি, মানে amount of heat বলছি,
needed for a system to achieve at that position at constant pressure. যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে যতটা হিট লেগেছে ততটাই হচ্ছে তার এনথালপি। জাস্ট ডিকিউ ইজ ইকুয়াল টু ডিএইচ ফর কনস্ট্যান্ট প্রেসার। যেমন আমরা ডিকিউ বলি ভলিউম কনস্ট্যান্টকে যতটা হিট লেগেছে সেটাকে যেমন ইন্টারনাল এনার্জি বলছি আমরা, ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলছি যে তার ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হয়েছে তো কতটা হিট লেগেছে, কখন সেটা ভলিউম কনস্ট্যান্টকে পুরোটাই ভলিউম কনস্ট্যান্টকে পুরোটাই যে টেম্পারেচার হিট দিয়েছি আমরা সেটাতে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে। আবার এখানে প্রেসার কনস্ট্যান্টকে যতটা হিট আমি দিয়েছি সে পুরোটাই এনথালপি চেঞ্জ করেছে, কারণ এখানে শুধু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়নি, এর সাথে সাথে আরো একটা টার্ম আছে পরে যে তার নিউ প্রেসার নিউ ভলিউম তৈরি করার জন্য কতটা লেগেছে। তো দিস ইজ দ্য ডেফিনেশন, H is equal to U plus PV এনথালপি। আর থার্মোডাইনামিক পোটেনশিয়ালের যে সমস্ত পোটেনশিয়াল গুলো আছে ইন্টারনাল এনার্জি হোক বা আমাদের এনথালপি হোক বা আরো ফ্রি এনার্জি হোক বা গিবস ফ্রি এনার্জি হোক, এরা এক একটা পোটেনশিয়াল থার্মোডাইনামিক পোটেনশিয়াল তাদেরকে এই জন্যই বলা হয় কোনো প্রসেসে এদের ভ্যালুটা মিনিমাম হবে। যে কোনো প্রসেস যদি কোনো ন্যাচারাল প্রসেস যদি হয়, তার ন্যাচারাল প্রসেস যদি স্পন্টেনিয়াসলি ঘটে যায় তাহলে এমন দিকে প্রসেস এগোবে যাতে করে এর চেঞ্জ মিনিমাম হয়। কোনো একটা প্রসেস যেমন একটা বলকে যদি আমরা উপর থেকে ছুড়ে দিই তাহলে সে গ্রাউন্ডে এসে পড়বে, কেন পড়বে না পোটেনশিয়াল মিনিমাম করার চেষ্টা করবে, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। আর থার্মোডাইনামিক পোটেনশিয়ালের এই যে ভ্যালুগুলো এদের কাজও তাই, কোনো একটা প্রসেস আছে এটা আছে আর একটা সিস্টেম এটা আছে, এইগুলোকে জয়েন লাগানো হলো, কোন দিকে প্রসেস এগোবে, এমন দিকে প্রসেস এগোবে যাতে করে এই যে থার্মোডাইনামিক প্যারামিটার যেগুলো পোটেনশিয়াল যেগুলো তাদের ভ্যালু মিনিমাম হবে, ওই জন্য এগুলোকে থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলে। এবং ডিফারেন্ট প্রসেসে বিভিন্ন প্যারামিটার আছে। তা আমাদের যেমন কনস্ট্যান্ট প্রেসারের জন্য একটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল আমরা ডিফাইন করলাম, সেটাকে বলা হচ্ছে এনথালপি। ঠিক আছে, তো এটা দিয়ে আবার ফার্স্ট ল থার্মোডাইনামিক লিখতে পারে ইন টার্মস অফ এনথালপি। তারপর আমরা যখন প্রোডাক্ট ক্লাস এক্সপেরিমেন্ট করব তখন এনথালপি নিয়ে আরো বেশ কিছু কাজ আছে, রিয়েল গ্যাস আর আদর্শ গ্যাসের বেশ কিছু জিনিস আমরা পাবো ওখান থেকে। তো এইচ এনথালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা দিয়ে শুরু করেছিলাম আমরা। ইন্টারনাল এনার্জি H is equal to U plus PV, এটা হচ্ছে H, আর ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু টেম্পারেচার এন্ড প্রেসার, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। দিয়ে দেখলাম সিপি যেটা এলো এটা হচ্ছে আমাদের ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা হচ্ছে সিপি। তো এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, যেভাবে শুরু করলাম আমরা। সো এইচ ইউ প্লাস পিভি, সো এইচ ইজ অলসো ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। ডিএইচ কত, del H by del T at constant P dt plus del H by del P at constant temperature and dP. আর এই টার্মটা থেকে H is equal to U plus PV থেকে এই যদি ডিফারেন্সিয়াল নিই তা আবার আগের মতো dH is equal to du plus PdV plus VdP। এটা কিসের ডেরিভেটিভ, এটা কোনোটা আরবিটারি রেসপেক্টে ডেরিভেটিভ ডিএইচ, মানে চেঞ্জ ইন এইচ তার মানে চেঞ্জ ইন ইউ তার মানে চেঞ্জ ইন পিভি। চেঞ্জ ইন পিভি দু প্রসেস হতে পারে, ভলিউম কনস্ট্যান্টকে বা প্রেসার কনস্ট্যান্টকে। ডেরিভেটিভ হবে তাহলে ডিডিএক্স অফ ভাবতে পারি, ডিডিএক্স অফ এইচ, ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ পিভি, তো এক্সট্রা নিচে থেকে কেটে দিলাম, কোনোটা আরবিটারি ভ্যারিয়েবলের জন্য চেঞ্জ বসাতে পারি। তাহলে ডিইউ যেটা ফার্স্ট ল থার্মোডাইনামিক্স যেটা বলছে আমার, ডিকিউ ইকুয়াল টু du plus pdv, this is the first law। আর আমাদের dq কত, হ্যাঁ এটা কি লিখলাম আমরা, এটা কি একটু আগে লিখলাম যে এটা আমাদের এখান থেকে du ভ্যালুটা বসাতে পারি। তো এটা যদি du ভ্যালুটা বসাই তাহলে এটা dh আর এখানে একটা মাইনাস vdp আসবে। এই যে du প্লাস pdv তার মানে dh মাইনাস vdp, ঠিক আছে। আর dh যেটা সেটা এইটা, তাহলে ইকুয়াল টু del h বাই del t at constant p dt, এখানে dp আছে এখানে dp আছে, তাহলে del h বাই del p at constant t minus v dp at constant t, না এটা constant t দিয়েছি, constant t, তাহলে dq is equal to del h by del t into del t plus dt plus del h by del p minus v dv।
তার মানে একটু আগে আমরা ডিকিউ কে যখন সিভির এক্সপ্রেশন করলাম তখন ডিকিউ যেটা সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হিসেবে আমরা দেখলাম। এখানে ডিপি ছিল, এখানে স্যার ডেল ইউ বাই এরকম ছিল যে ডিপি 0 হলে এটা সেম সেম জিনিস আমরা করলাম। আর এখানে দেখতে পাচ্ছি যে ডিকিউ ইজ ইকুয়াল টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ, সেটাকে আমরা এনথালপির ফর্মে রেখেছি, এটাও ফার্স্ট ল। যদি এখান থেকে প্রেসার কনস্ট্যান্ট করে দাও, যদি প্রেসার কনস্ট্যান্ট করে দিই তাহলে পুরো টার্ম চলে যাবে, এই পুরো টার্মটা চলে যাবে। তাহলে ডিকিউ বাই ডিটি at constant p equal to del h by del t at constant p, and that is equal to cp. তো এইভাবে আমরা সিপি আর সিভি কে রিপ্রেজেন্ট করতে পারি। সিপি কে এনথালপির টাইম ডেরিভেটিভ হিসাবে প্রকাশ করতে পারি ফর এ প্রেসার কনস্ট্যান্ট, বা চেঞ্জ ইন টেম্পারেচারের জন্য এনথালপি কতটা চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেসার, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট। টেম্পারেচার 1 ডিগ্রি চেঞ্জের জন্য এনথালপি কতটা চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের জন্য, এনথালপি কতটা জেনারেলি কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ইউজ করা হয়, বলো না পোরাস প্লাস ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এনথালপি টার্মটা আসে, খুব যে বেশি সিগনিফিকেন্ট তা না, কারণ হিট কোয়ান্টাম ইন্টারনাল এনার্জি অনেক কিছু কথা বলে দেয়, কিন্তু কিছু কিছু কেমিক্যাল রিঅ্যাকশনে ক্ষেত্রে এনথালপি ক্যালকুলেশন করা আরো সোজা, আরো সহজ, ওই জন্য জাস্ট ইন্ট্রোডাকশন এসেছে। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে সিবি। আর সিপি সিবির মধ্যে কে বড় না বলো সেটা আমরা দেখেছি, যে সিপি ইজ গ্রেটার দেন সিবি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আর কেন আর সেটাও বলেছি, যে এখানে হিট দিলে সেটা দুভাবে ব্যয় হচ্ছে, ব্যয় হচ্ছে সেটা ইজ দেখি আমরা বুঝতে পারছি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে প্লাস তার একটা ফাইনাইট স্টেটাসে গিয়ে পৌঁছাচ্ছে। দ্যাটস ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি, সিপি ইজ গ্রেটার দেন সিভি। আর সিভিতে ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, কোনো এক্সট্রা ওয়ার্ক ডান করতে তাকে দেবো না। তো এইটুকু একটা প্রশ্ন আছে সিপি সিভি থেকে। নেক্সট যে আমাদের নেক্সট একটা প্রসেস বাদ আছে আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রসেস আমরা দেখলাম আর তাদের কারেসপন্ডিং ওয়ার্ক ডান বের করেছি। আর একটা প্রসেস আমার বাদ আছে, সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস বা অ্যাডায়াবেটস বলা হয় শর্টকাটে। অ্যাডায়াবেটিক প্রসেস যেটা, অ্যাডায়াবেটিক প্রসেস যেটা, সেটা হচ্ছে আমি চাই না কোন একটা সিস্টেম থেকে হিট বেরিয়ে যাক, that the system is thermally isolated, the system is thermally isolated। মানে আমাদের এখন শীত পড়েছে, আমরা ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে থাকি, আমি চাই না ব্ল্যাঙ্কেটের বাইরে কোনো ঠান্ডা হাওয়া বা হিট ভেতরে ঢুকুক, ভেতরের টেম্পারেচার যেটা বা যেটা হিট কন্টেন্ট ভেতরে সেটাকে আমি চাইছি বাইরে বেরোতে দেবো না, আমার শরীরের যেটা উষ্ণতা সেটা ওখানেই থাক, ওই জায়গা মধ্যে লিমিটেড থাক। তো সেম কিছু কিছু প্রসিডিওর আছে, যে প্রসিডিওরে আমরা প্রসেস যাই হোক না কেন, কোনো একটা প্রসেস যাই হোক না কেন, তাকে আমি ইনসুলেশন করে রেখে দিয়েছি, বাইরে কোনো হিট বেরোতে দেবো না আমি। সো ডিকিউ ইজ ইকুয়াল টু 0। আর যদি প্রসেস হয়ে যায়, প্রসেস যদি চলে আর যদি কোনো হিটের আদান প্রদান করতে না দিই, আমি এখানে পিস্টন দিচ্ছি, এখানে পিস্টন ইউজ করছি, যা ইউজ করছি, এখানে ভেতরে যা কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি হিট বেরোতে দেবো না, তাহলে যা কিছু নষ্ট হবে, যা কিছু ক্ষয় হবে, সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হিসাবে। যতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, কোনো টেম্পারেচার কমলো বা বাড়লো, তাহলে বুঝতে হবে যে তার ইন্টারনাল এনার্জি লস হয়েছে, বা টেম্পারেচার যদি বাড়ে তাহলে এক্সটার্নাল ওয়ার্কডানকে, এক্সটার্নাল যেটা ওয়ার্কডান সেই ওয়ার্কডানের উপর নির্ভর করছে যে ভেতরটা কি রকম টেম্পারেচার চেঞ্জ হবে, কারণ হিটটাকে সমান করে দেওয়ার কোনো ব্যবস্থা তার কাছে নেই। একটা র্যাপিড প্রসেস হট করে পিস্টন দিয়ে চাপ দিয়ে দিলাম, যেমন আমাদের সাপোজ সাইকেলের চাকা, এখানে নজল দেওয়া আছে আর একজন পাম্প করছে এখানে, আর এখানে এটা কোঁচা আছে, তো আমি এখানে প্রেসার দেবো, আর এর ভেতরে ভলিউম আছে ভি, প্রেসার আছে পি, এরকম আছে। আর বাই ডিফল্ট এখানে যে নজলটা আছে সেই নজলটা কোনোভাবে টাইট হয়ে গেছে, এয়ার টাইট হয়ে গেছে, মানে এখানে ধুলোবালি জমে গিয়েছে আর এখান থেকে গ্যাস বাইরে বেরিয়ে যাবার জায়গা নেই। আর আমি সেই মুহূর্তে জোরে একটা পুশ করেছি, আর যে মুহূর্তে এটা পুশ ডাউন করবো পিস্টনটাকে, তখন গ্যাসের যে ভলিউম সেটা আরো কমেছে, তাহলে আমি বাইরে থেকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করবো, যখনই ওয়ার্ক ডান করবো জায়গাটা কমে যাচ্ছে, প্রেসার বেড়ে গেছে, ভলিউম কমেছে, প্রেসার বেড়ে গেছে, এবং সেই যে এক্সট্রা ওয়ার্ক ডান করলো, প্রেসার যে বেড়ে গেছে, তার জন্য যে গ্যাস কাইনেটিক এনার্জি যে বাড়ছে গ্যাস মলিকুলসের জন্য, তার জন্য যে হিট বাড়ছে, সেই হিটটা বাইরে যাবার কোনো জায়গা নেই, ওই জন্য এটা গরম হয়ে যাবে। আমি যদি এখানে হাত দিই তাহলে দেখবো যে হ্যাঁ এটা গরম হয়ে গেছে, বাইরে যাবার কোনো রাস্তা নেই।
তার মানে কি, তার মানে দেখতে পাচ্ছি যে যদি এখানে খুব বেশি গরম হয়ে যায়, তা ছিল না তো এত গরম, গরম হলো, কিন্তু কোনো কোনো প্যারামিটারে চেঞ্জ হয়েছে, ভলিউমে চেঞ্জ হয়েছে, প্রেসারে চেঞ্জ হয়েছে, এসব চেঞ্জ হয়েছে। তো ডিকিউ ইজ ইকুয়াল টু 0 করার জন্য কোন কোন কন্ডিশন মেনটেন হতে হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। আর আরেকটা কথা তো ঠিক, যে যেহেতু টেম্পারেচার বেশি ছিল না আর বেশি হলো, তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেস কন্টেন্স টু টেম্পারেচার। সাপোজ কোনো একটা প্রসেস তোমার কাছে আছে, কোনো একটা প্রসেস তোমার কাছে, এটা পি, এটা ভি, একটা আইসোথার্মাল প্রসেস তোমার কাছে, এটা টেম্পারেচার T1 ইকুয়াল টু সাম 200 কেলভিন, এটা একটা আইসোথার্মাল প্রসেস। এই প্রসেসে পিভি ইজ ইকুয়াল টু RT or 1 mole of gas, RT. So P equal to RT by V, that is P is a function of V and it is proportional to 1 by V. তাহলে ভলিউম বাড়ছে, তোমার প্রেসারটি এইভাবে কমছে, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অনুসারে কমছে, আর টেম্পারেচার ফিক্সড আছে। আর অ্যাডাইভেটস যে প্রসেস, সেটা একটা এই আইসোথার্মালকে নিয়ে নয়, এই একটা কন্ডিশন ছিল, আর একটা কন্ডিশন অ্যাচিভ করেছে। তো সাপোজ টেম্পারেচার বেড়েছে বা কমেছে কিছু একটা, সাপোজ সাইকেলের কেসটাই এরকম ছিল, এখানে একটা টেম্পারেচার ছিল তোমার, এটা T1 সমান সাপোজ 100 কেলভিন, আর একটা এরকম হয়েছে, টেম্পারেচার বেড়েছে, T2 ইকুয়াল টু 200 কেলভিন। দুটো প্রসিডিওর। আর এই প্রসেস থেকে এই প্রসেস বা ওই প্রসেস থেকে এই প্রসেস হতে যে পাথ, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তোমার এখানে ছিল, তুমি এখানে আমি ছিলাম, সাপোজ কোনো একটা ভলিউম আমার কাছে আছে, তার মানে কি এটা একটা ভলিউমের ভ্যালু, কিছু একটা সাপোজ V1, এতটা ভলিউম বোঝাচ্ছে। আর যদি এইদিকে যাই তাহলে ভলিউম বাড়ছে, তার মানে যে প্রসেসটা আমি সাইকেলের ক্ষেত্রে দেখালাম তার উল্টো প্রসেসটা। এটা ছিল সিরিঞ্জ, প্রথমে এরকম ভলিউম ছিল V1, আর তারপরে আমি পিস্টন দিয়ে চাপ দিয়েছি, তার মানে ভলিউম কমেছে, এটা হচ্ছে V2। নাও থিঙ্ক দ্য রিভার্স প্রসেস, পিস্টন উপর দিকে তুলে দাও, তাহলে এটা একটা ভলিউম ছিল তোমার কাছে অ্যাট সাম টেম্পারেচার T2, বা এটাকে T1 বলা ভালো, এটা V1 বলেছি, এটা T2, উল্টো প্রসেসটা ভাবছি আমরা। এখানে কিছু একটা ছিল ভলিউম, আর তারপরে কি করা হয়েছে, ভলিউমটাকে বাড়ানো হয়েছে। আর ভলিউম যদি বাড়াই আস্তে আস্তে, তাহলে টেম্পারেচার ফল করবে, তাই না? হিট বেরোতে দেবো না আমি, তাহলে ভলিউম বাড়ছে, যে পরিমাণ তার এক্সট্রা জায়গা এসে দখল করছে, ইন্টারনাল এনার্জি লস হিসাবে কোনো এক্সট্রা এনার্জি বাইরে বেরোতে দেবো না। তার মানে এখানে এসে হাজির হয়েছে সে, এখানে এসে নিউ ভলিউম V2। প্রথমে একটা ভলিউম ছিল, উল্টো প্রসেসটা এরকম, এটা ফার্স্ট ভলিউম, কিছু একটা V1, আর তারপরে ভলিউমটাকে বাড়িয়েছো V2, গোটাটা মিলে V2। প্রথমে যেটা টেম্পারেচার ছিল সেটা বেশি ছিল, তারপরে এটা এক্সপান্ড করেছে, টেম্পারেচার ফল করেছে, তো টেম্পারেচার কমেছে 200 কেলভিন থেকে 100 কেলভিন সাপোজ হয়েছে। আর এই যে প্রসেসটা, এই 200 কেলভিন থেকে 300 কেলভিনের মধ্যে যে প্রসেসটা যাচ্ছে, এই প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। তাহলে এটা তো পরিষ্কার আমাদের যে অ্যাডিয়াবেটিকের যেটা স্লোপ, ইট ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য আইসোথার্মাল। আইসোথার্মালে যেটা স্লো, কারণ ওটা একটাই টেম্পারেচারের উপর নির্ভরশীল, আর এখানে দুটো টেম্পারেচার তাকে মিনিমাম ক্রস করতে হচ্ছে, এটা থেকে এটা। তাহলে এটা ইট ইজ মোর স্টিপার দ্যান দ্য আইসোথার্মাল প্রসেস। এটা শুধুমাত্র পরীক্ষায় আছে, যদি এর প্রমাণ করবো পরে, কিন্তু আপাতত আমরা ফিজিক্যালি দেখে বুঝতে পারছি যে এটা দুটো টেম্পারেচারকে তাকে ক্রস করতে হচ্ছে, সুতরাং স্লোপ ইজ মোর স্টিপার দেন আইসোথার্মাল। আর কোন কন্ডিশন, ডিকিউ ইজ ইকুয়াল টু 0 হতে গেলে কোন কোন কন্ডিশন হতে হবে, একটা পার্টিকুলার কন্ডিশন মেনে হবে না। তো সেই কন্ডিশনটা যদি বের করতে যাই আমরা, তাহলে আবার ফার্স্ট থার্মোডাইনামিক্স ইউজ করো। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। আর যেহেতু ডিকিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা আর লেখার দরকার নেই ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। আর ডিইউ, এটা আমরা একটু আগে দেখলাম, দিস ইজ নাথিং বাট সিভিডিটি ফর দ্য 1 মোল অফ গ্যাস, বা n মোল অফ গ্যাস যদি হয় তাহলে NCVDT। আর প্লাস এখানে পিডিবি। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি পিভি ইজ ইকুয়াল টু nRT ইউজ করতে পারো, যে কোনো জায়গায়, if it obeys the characteristics of ideal gas. P dV equal to আমাদের কত, n
হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু এন আর ডিটি। তার মানে কি পি ইজ ইকাল টু এনআরটি বাই ভি, পি ইজ ইকাল টু এনআরটি বাই ভি, আর ডিভি ইজ ইকাল টু, কি ভুল করলাম আমার মনে হচ্ছে, পি হচ্ছে এনআরটি বাই ভি আর সরি ডেল্টা ভি থাকবে। আচ্ছা পি ইজ ইকাল টু এনআরটি বাই ভি ইন্টু ডিভি, ঠিক আছে, ইকুয়াল টু 0। ডি ইজ ইকাল টু এনসিভি ডিটি, সিভি ডেফিনেশন এটা, সিভি ডেফিনেশন যেহেতু ভলিউম কনস্ট্যান্ট সুতরাং সিভিটাকে তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হিসেবে দেখাতে পারো। যদি এটা সিপি হতো তাহলে এটা এনথালপি চেঞ্জ হিসেবে দেখাতে হতো তোমাকে, মানে ইউ বলতে পারো না, ইউ প্লাস পিভি সামথিং চেঞ্জ, তাহলে সিপি বা অনলি ডিকিউ বলতে পারো। দুক্ষেত্রে ডিকিউ বাই ডিটি, কিন্তু ডিইউ বাই ডিটি তখনই যখন সিভি, আর ডিএইচ বাই ডিটি যখনই তখন সিপি। তাহলে পি ইজ ইকাল টু এনআরটি বাই ভি। নাও ক্যান্সেল এন ফ্রম বোথ সাইড, তার মানে কি কত মোল নিয়েছো তুমি তার উপর নির্ভর করবে না, টেম্পারেচার কতটা চেঞ্জ হবে না হবে, তো সিস্টেম একটা কন্ডিশন মেনে চলবে, কিন্তু কত কত মোলস নিয়েছো তার উপর এক্সপেরিমেন্টের যে রেজাল্ট বা যে ফর্মুলা, সেই ফর্মুলা তার মধ্যে থাকার কথা নয়। তাহলে তো বিভিন্ন মলিকুলসের ক্ষেত্রে মানে বিভিন্ন অ্যাটম নাম্বার যত বাড়বে তত ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। এবার এটাকে টি দিয়ে ভাগ করে দাও, এটাকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, অর সিভি টি, এই যে টিটা এখানে আছে, এই আটটি দিয়ে ভাগ করে দিচ্ছি পুরোটা, তাহলে সিভি বাই আর ইন্টু ডিটি বাই টি প্লাস ডিভি বাই ভি ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর ডিকিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দেখছি, যদি সিস্টেম থেকে হিট বার করতে না দিই আমি ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস, যদি হিট বার করতে না দিই তাহলে টেম্পারেচারে যেরকম চেঞ্জ হবে, ভলিউমে যেরকম চেঞ্জ হবে তাহলে যোগ করলে হবে 0। দ্য চেঞ্জ অফ টেম্পারেচার ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল টেম্পারেচার উইথ রেসপেক্ট টু দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল ভলিউম, তাদের যে চেঞ্জ, তার মানে ইফ ওয়ান ইজ পজিটিভ দেন আদার উইল বি নেগেটিভ। তার মানে যদি তুমি ভলিউম বাড়াও তাহলে টেম্পারেচার কমবে, যদি ভলিউম কমাও তাহলে টেম্পারেচার বাড়বে, ঠিক আছে। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ transfer of no heat. If one is positive, other is negative, other will be negative. তার মানে ওই জন্যই আমরা বুঝতে পারি যে কখনো ওই সাইকেলের চাকার ওই কখনো জোরে পাম্প করলাম, ইয়ে হয়ে গেল, গরম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তো দ্যাট প্রসেস ভলিউম বাড়বে কমবে, তা কারেসপন্ডিংলি ইকুয়েশন ফলো করে যাবে। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, পুরো প্রসেস যেটা ছিল আমাদের দুটো এদিকে প্রেসার এদিকে ভলিউম, তো দিস ইজ আইসোথার্মাল, দিস ইজ অলসো আইসোথার্মাল, আর এই দুটো আইসোথার্মালের মধ্যে ভলিউম কোন একটা স্টেট থেকে কোন একটা স্টেটে বাড়ানো হয়েছে, দিস ইজ দ্য ইনিশিয়াল ভলিউম ভিআই, দিস ইজ দ্য ফাইনাল ভলিউম ভিএফ, আর এই 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে পৌঁছেছে, দিস প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক। এটা টেম্পারেচার টিআই আর এটা ফাইনাল টেম্পারেচার দিস ইজ টিএফ। তো এখান থেকে এখানে গিয়েছে দুটো আইসোথার্মালের মধ্যে একটা অ্যাডিয়াবেটিক পেয়েছি আমরা। এটাকে ইন্টিগ্রেট করো এবার, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, এটাকে ইন্টিগ্রেশন করো ভলিউম ইনিশিয়াল থেকে ভলিউম ফাইনাল, অর সিভি বাই আর, এটা লগ টি, আর লগ টি মানে টি ফাইনাল বাই টি ইনিশিয়াল বসবে, তাহলে এলএন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল প্লাস এলএন ভি, কারণ ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, সো ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইকুয়াল টু 0। নাও লগ এ প্লাস লগ বি, আর সিভি বাই আর এটাকে তুমি টিএফ বাই টিআই তার মাথাতে নিয়ে যেতে পারো পরের লাইনে, সো সিভি বাই আর এটাকে মুছে দিয়ে, নাও ইট ইজ লগ এ প্লাস লগ বি, নাও লগ এ বি, তাহলে অতএব ln tf by ti to the power cv by r and vf by vi equal to 0. A log of 0, log of something is 0, তার মানে কত, this is 1, log 1 equal to 0, ঠিক আছে, this is 0, অথবা এইভাবে বলতে পারো এটা log base, এটা log base, so this is equal to e to the power log এর e base, আমরা e to the power 0, that means 1, otherwise এটা ভালো log 1 equal to 0, তো this is equal to 1, অথবা this is equal to some আমাদের
বা এটা এটা 0, তার মানে এটা থেকে এটাও বলতে পারে যে TF by TI to the power CV by R into VF by VI equal to e to the power 0, and e to the power 0 means 1. তার মানে এই টার্মটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন ফর, দিস ইজ দ্য মানে ইকুয়েশন অফ স্টেট ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। কি সেটা TF by TI to the power CV by R। তার মানে এটাকে যদি আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই আমরা, তাহলে অতএব T2 বা T2 বা TF যা ফাইনাল টেম্পারেচার, TF to the power CV by R, then VF। স্যার এখানে 0 করলেন কেন? ওটা কনস্ট্যান্ট হবে না? কোনটা? ওই কনস্ট্যান্টটাকে 0 করলেন নাকি? না এটা? স্যার উপরে ইয়েট লাইনটাতে উপরে, হ্যাঁ। ওইটা 0, টোটাল চেঞ্জ অফ হিট থ্রু দ্য সাইক্লিক প্রসেস ইজ 0। এটা তো এটা? হ্যাঁ স্যার, মানে ইন্টিগ্রেশন করছেন তো ওই জন্য বলছি। না 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 না, মিনিং বুঝতে হবে। dq ইজ ইকুয়াল টু 0, এটা থেকে শুরু করেছিলাম আমরা। এই যে প্রসেস এখান থেকে 1 থেকে 2 এ যেটা গিয়েছে সেই প্রসেসে কোনো হিট নেয়নি। এবার আমরা কি করেছিলাম, পরের লাইনে এখানে CVDT করেছিলাম, আর তারপরে করলাম PdV ইকুয়াল টু 0 করলাম, তারপরে ইন্টিগ্রেশন করলাম মানে 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে গিয়েছি আমি, তো রাইট হ্যান্ড সাইড এখনো 0। 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যাওয়ার জন্য রাইট হ্যান্ড সাইড এখনো 0, কোনো হিট চেঞ্জ নেয়নি, দিস ইজ চেঞ্জ অফ হিট। সো যদি এটা কনস্ট্যান্ট বসায়, তো কনস্ট্যান্ট ইউ হ্যাভ টু টেক দ্য কনস্ট্যান্ট 0, ঠিক আছে? এই জন্য এটা 0। তো VF TF to the power CV by R into VF equal to TI to the power CV by R into VI, so equal to TI to the power CV by R into VI। এটাই আমার ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এটাকে অনেক ফর্মে লেখা যেতে পারে। PV is equal to nRT, যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো PV is equal to RT। তার মানে এই প্রসেসটাকে যদি আরেকটু আর দু একটা স্টেপ নিয়ে যাই আমরা, তাহলে এটা TF then VF to the power R by CV equal to TI VI to the power R by CV। সেম প্রসেস, জাস্ট এটা 1 by R দিয়ে ইনভার্স করে দিয়েছি এটাকে। যদি এটা T স্কয়ার থাকতো, এই যদি V থাকতো, তাহলে এটাকে TV স্কয়ার করে দিতে পারতাম ইনভার্স অপারেশন করে। TF VF to the power R by CV equal to T1 TI VI to the power R by CV। আবার এটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, PV is equal to RT। সুতরাং এখান থেকে বলতে পারো যে P2 V2 বা PF বলেছি, সরি, P final V final equal to R and T final, and P initial V initial equal to R and T initial। তো এখান থেকে VF আছে, VF এর জায়গায় তুমি টার্মস অফ এটাকে প্রেসার নিয়ে আসতে পারো, ঠিক আছে? যদি প্রবলেম দেয় আমার কোনোভাবে, তো এটা অ্যাডিয়াবেটিক কন্ডিশন, যদি প্রেসার দিয়েছে, টেম্পারেচার দিয়েছে, ভলিউম দিয়েছে, তুমি ডাইরেক্ট এটা ইউজ করতে পারো। আর যদি এটাকে প্রেসারের ফর্মে নিয়ে যায়, তাহলে এটা কি আসবে, অর P final V final to the power 1 plus R by CV equal to P initial V initial to the power 1 plus R by CV। কিভাবে করলাম? কিছুই না, এখানে টেম্পারেচারের জায়গায় যেটা TF ছিল, এটা সেই TF এর জায়গায় তুমি এটা বসিয়েছো PF VF টু দি পাওয়ার, তো এটা PF চলে আসছে, আর একটা VF, একটা তো R by CV ছিল, আর একটা VF এলো, তো এটা 1 plus R by CV, and similarly for same। আর এটা or PF VF to the power some number, and the number is denoted as the atomicity gamma equal to 1 plus R by CV, because R is CP minus CV, so it is CV plus R by CV, and R is CP minus CV, so it is CP by CV, so CP by CV is the gamma। যে অ্যাটমিসিটি ইউজ করবো আমরা, যে গ্যাস ইউজ করবো, যে মোনোঅ্যাটমিক গ্যাস হয়, তাহলে গামা ভ্যালু 1.6, ডায়াটমিক হলে নাইট্রোজেন গ্যাস যদি নিয়ে কাজ করে আমরা, যদি এয়ার অ্যাটমসফিয়ার এসব নিয়ে কাজ করি, তাহলে নাইট্রোজেন বেশি আছে, সেক্ষেত্রে গামা ইজ টেকেন টু বি 1.44 and so on 1.33। তো যত
যত অ্যাটমিসিটি বাড়বে তত মলিকিউলার বা অ্যাটমের ডিগ্রিস অফ ফ্রিডম বাড়বে। কখনো যদি মোনোঅ্যাটমিক গ্যাস হয় তাহলে সে শুধু ট্রান্সলেশনাল এনার্জি নিয়ে কাজ করবে, যেটা আগের দিন বলছিলাম। তার মানে তার যে এনার্জি কন্ট্রিবিউশন, এনার্জি যেটা আছে হাফ এম ভি স্কয়ার বা কাইনেটিক এনার্জি যদি আমরা বলি হাফ এম ভি স্কয়ার, তা এর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তিনটে পার্ট পাবো আমরা, জাস্ট হাফ এম ভি এক্স স্কয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কয়ার এন্ড প্লাস হাফ এম ভি জেড স্কয়ার। তাহলে অনলি ট্রান্সলেশনাল মোশন। যদি মোনোঅ্যাটমিক গ্যাস হয় তাহলে তার যে টোটাল এনার্জি, সেই টোটাল এনার্জির কন্ট্রিবিউশন তিনজন ভাগ করছে তিনটে অ্যাক্সিস বরাবর, হাফ এম ভি এক্স স্কয়ার, ভি ওয়াই স্কয়ার, ভি জেড স্কয়ার, অনলি ট্রান্সলেশনাল মোশন। যদি ডায়াটমিক মলিকুল হয় তাহলে এর সাথে সাথে আরো কিছু মোশন আমরা পেয়ে যেতে পারি। এনার্জি ইজ ডিভাইডেড ফর রোটেশনাল মোশন অলসো। ডায়াটমিক মলিকুল যদি হয় এরকম, তাহলে ট্রান্সলেশন তো করতেই পারে, সে এইদিকে যেতে পারে, ওইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর। এর সাথে সাথে সে দুভাবে ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে, আবার জাস্ট এইভাবে ঘুরতে পারে, আবার এইভাবে ঘুরতে পারে, কিন্তু নিজের অ্যাক্সিস বরাবর নয়। এটা এতটাই ছোট যে রোটেশনাল কাইনেটিক এনার্জি এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, তো মোমেন্ট অফ ইনার্সিয়া জিরো হয়ে যাবে। সেই একেতে অ্যাটমিক অ্যাংস্ট্রম অর্ডারে কাজ করছি আমরা। তো যদি ডায়াটমিক মলিকুলসের কেস আমরা করি, দুটো এরকম যদি কেস হয়, এটা যদি তোমার অ্যাক্সিস হয় তাহলে এটা তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া আছে আর আই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কয়ার বলি আমরা। তো আরটা হচ্ছে এইটা, তো এই ডিসটেন্সটা অ্যাংস্ট্রম অর্ডারে, তো এটা আবার আরো ছোট। তো সেক্ষেত্রে তার যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা জিরো। সো রোটেশনাল কাইনেটিক এনার্জি যেটা হাফ আই ওমেগা স্কয়ার, ইট শুড বি টেকেন টু বি জিরো। ওই জন্য ডায়াটমিক মলিকুল যখন হবে তখন তার তিনখানা ট্রান্সলেশন মোশন আর দুখানা রোটেশনাল মোশন নিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি হাই টেম্পারেচার হয় তাহলে দিস ডিস্টেন্স মে চেঞ্জ উইথ দেয়ার মিন পজিশন। এটা কখনো কাছে আসবে, কখনো দূরে আসবে। তো তখন তার ডিগ্রিস অফ ফ্রিডম আরো বাড়বে। এনার্জি কন্ট্রিবিউশন পার্ট যেটা, ডিগ্রিস অফ ফ্রিডম, যত ডিগ্রিস অফ ফ্রিডম বাড়বে তাই এনার্জি ধারণ ক্ষমতা মানে বিভিন্ন দিকে কন্ট্রিবিউট করতে পারবে সে। তো সেক্ষেত্রে সব ঠিক করবে এগুলো গামা। ট্রায়াটমিক মলিকুল যদি হয় তাহলে তাদেরও ক্ষেত্রেও তাই, লিনিয়ার ট্রায়াটমিক হতে পারে বা নন লিনিয়ার হতে পারে, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, SO2 NH3 H2O এরকম ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই ডিসটেন্স এগুলো ফিক্সড, রোটেশন করতে পারে, বিভিন্ন প্লেনের রোটেশন ট্রান্সলেশন এগুলো থাকবে, তার ডিগ্রিস অফ ফ্রিডম থাকবে। আর সাথে সাথে টেম্পারেচার যখন বাড়বে তখন এতে ভাইব্রেশনও থাকতে পারে, তো ডিগ্রিস অফ ফ্রিডম আস্তে আস্তে বাড়তে পারে। সো দ্যাট প্যারামিটার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গামা। যখন সিম্পল কেস হবে তখন গামাটা আমরা ডাইরেক্ট বের করতে পারি, যে আইদার সিপি বাই সিভি করে অথবা জাস্ট কাউন্ট করে কতগুলো ডিগ্রিস অফ ফ্রিডম আছে, আর তার সাথে একটা ফর্মুলা আছে গামা ইজ ইকুয়াল টু 1 + 2/f। কতগুলো ডিগ্রিস অফ ফ্রিডম আছে তো সেটা কাউন্ট করে নাও, তারপর 1 + 3/f এটা থেকে বের করতে পারি। কিন্তু যখন কমপ্লেক্স কেস হয়ে যাবে তখন ডিগ্রিস অফ ফ্রিডমটা ডাইরেক্ট আমরা বের করতে পারি না। যে যখন মিথেন আরো যখন বন্ডিং বেড়ে যাচ্ছে, আমাদের কেমিক্যাল বন্ডিং গুলো যখন বেড়ে যাচ্ছে, তখন ডাইরেক্ট মুখে মুখে এটা রোটেশনাল, এটা কাইনেটিক এনার্জি, এটা ট্রান্সলেশনাল মোশন, এইসব দেখে দেখে ডিগ্রিস অফ ফ্রিডম কাউন্ট করা খুব মুশকিল। আর সেক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3n - k। কতগুলো অ্যাটমস আছে গুনে নাও, কতগুলো রেস্ট্রিকশন তার উপর চেপে আছে সেগুলো বসাও, দেন ফাইন্ড দ্য ডিগ্রিস অফ ফ্রিডম এন্ড পুট দ্য ভ্যালুস দেয়ার এন্ড ফাইন্ড গামা। সেখান থেকে আমরা গামা বের করতে পারি। তো এটা দিস ইজ গামা। সো PF VF টু দি পাওয়ার গামা equal to PI VI to the power gamma. Equation of state for adiabates. তো অ্যাডিয়াবেটিক প্রসেসে এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ স্টেট। এবার তোমাকে যে কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেস দিয়ে দিল, যদি প্রসেসে বলে দেয় যে টেম্পারেচার আমাদের হিট কনস্ট্যান্ট, যদি প্রসেস নাম বলে দেয়, যদি হিট কনস্ট্যান্ট হয়, হিট ট্রান্সফার এখানে সেখানে যেতে না পারে, আইসোলেশন করা থাকে, তাহলে জানবে দ্য প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক। যদি বলা হয় টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে দ্য প্রসেস উইল বি আইসোথার্মাল। যদি প্রেসার ইজ কনস্ট্যান্ট, তাহলে দ্য প্রসেস ইজ আইসোবারিক, এন্ড দ্য ভলিউম ইজ কনস্ট্যান্ট, দ্য প্রসেস ইজ ভলিউম কনস্ট্যান্ট আইসোকোরিক। তো এরকম বিভিন্ন প্রসেস দিতে পারে, আর তাদের কারেসপন্ডিং ওয়ার্ক ডান বের করতে বলতে পারে। বিভিন্ন প্রসেসে ওয়ার্ক ডান আমরা বের করতে পারি। আমরা দেখতে পারি যে আমরা যে একটু আগে দেখলাম যে এই যে ইকুয়েশন অফ স্টেট থেকে আমরা বের করতে পারি ইনিশিয়াল স্টেট ছিল তোমার কাছে, ফাইনাল স্টেটে তুমি পৌঁছেছো, আর ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে পৌঁছাতে কোন কোন প্যারামিটার কিভাবে চেঞ্জ হয়েছে তুমি বের করতে পারো। তো আমরা দেখতে পারি, যদি আমাকে ওই সাইকেলের কেসটাই বললো একটা সাইকেলে এরকম তুমি পাম্প করেছো, লিক হয়ে চাকা জাম হয়ে আছে, মানে ওই নজলটা জাম হয়ে আছে। তো ইনিশিয়াল যেটা ছিল তোমার কাছে, ইনিশিয়াল যেটা ভলিউম বা
এখানে যে ভলিউম আছে সাপোজ সেটা ভলিউম হচ্ছে ভি আর টেম্পারেচার টি ইকুয়াল টু 300 কেলভিন আর অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে এটিএম প্রেসার আছে। এবার কি করা আছে, এখানে তুমি পুশ করেছো, এবার পুশ ডাউন একটা কনস্ট্যান্ট ফোর্স ম্যাগনিটিউড এফ হিসাবে দিয়েছো, আর যে ভলিউম যেটা হয়েছে সেটা হাফ, আগে যেটা ভলিউম ছিল তার এবার হাফ করে দিয়েছো তুমি। মানে এখানে তোমার পিস্টনটা এসে এতটাই চাপ দিয়েছে, এটা তো ভেতর দিকে অনেকটা থাকে পয়েন্টটা, এরকম এরকম আছে, এরকম এইখানে তুমি এসে হাজির হয়েছো। নিউ ভলিউম ইজ v/2। এখানে গ্যাস মলিকুলগুলো এবার ছোটাছুটি করতে শুরু করেছে। হ্যাঁ, এখানে ছোট ছোট, এখানে হিট বেরো যাবে জায়গা নেই, ব্লকড হয়ে গেছে, দিস ইজ ব্লকড। তাহলে এখানে গ্যাস মলিকুলগুলো ছিল, বুঝতে পারছি এদের যতটা ছোটাছুটি করার প্রবণতা, যখন ছোট জায়গার মধ্যে ছোটাছুটি করছে তারা ভলিউম বাড়িয়ে দিয়েছি, তো আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান করেছি, সো দ্যাট উইল ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটা বলেছো তোমাকে যে দ্য প্রসেস ইজ অ্যাডায়াবেটিক, এ তোমাকে বের করতে বলেছে কি, আর কি কি আর কিছু বলেছে কিনা আমি একটু দেখি, আর কিছু বলেছে কিনা। বলেছে হ্যাঁ বল, ফোকাস চলে গেছে। ফোকাস চলে গেছে, চলে গেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এবার তোমাকে বের করতে বলেছে যে ফাইন্ড দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য এয়ার, এর ফাইনাল টেম্পারেচার কত, টিএফ ইকুয়াল টু কত বের করতে বলেছে, এটা ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে কি আমাদের যেটা অ্যাডায়াবেটিক প্রসেস, এটা কিছু বলেনি তোমাকে, তাহলে যেহেতু আমাদের বাতাস ভরে পাম্প করা, বাতাস মানে নাইট্রোজেন বেশি আছে, সুতরাং গামা ইজ 1.4, আর ফর্মুলা বলছি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে পিআই ইনিশিয়াল এন্ড ভিআই টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি ফাইনাল, আর ভি ফাইনাল মানে হচ্ছে v/2, ভি ইনিশিয়াল বাই 2, তাহলে ভিআই টা তুলে দিলাম v/2 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে কন্ডিশন, পিএফ যেটা সেটা হচ্ছে ফাইনাল প্রেসার, এটা ইনিশিয়াল প্রেসার আর এটা হচ্ছে ফাইনাল প্রেসার। এখানে বুঝতে পারছি ফাইনাল প্রেসার বেড়েছে। তো এটাকে যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে এটাকে ভি টু দি পাওয়ার গামা কেটে যাবে দুই দিক বরাবর, তাহলে অতএব পিএফ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার গামা ইন্টু পিআই, আর গামা ইজ 1.4, so 2 to the power 1.4, so it is 2 to the power 1.4 মানে something more than 2, so 1.6, 2.6 এর কাছাকাছি, and PF। তাহলে দেখছি প্রেসার বেড়েছে, এক্সপেক্টেড, এখানে যা প্রেসার ছিল এখানে তার প্রেসার বেড়েছে। নাও ইউজ দ্য পারফেক্ট গ্যাস ইকুয়েশন, টেম্পারেচার বের করতে হবে তোমাকে। তো আইদার তুমি অ্যাডায়াবেটিক প্রসেস টেম্পারেচার প্রেসার দিয়ে ফর্মুলা ইউজ করতে পারো, যে কটা তিনটে ফর্মুলা লেখা হয়েছিল, অথবা আমাদের পারফেক্ট গ্যাস ইকুয়েশন ইউজ করো, বিকজ যে কোনো জায়গায় তুমি পারফেক্ট গ্যাস ইকুয়েশন বের করতে পারো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেহেতু এক্সট্রা কোনো মোল তুমি দাওনি, এখানে যা ছিল মোল নাম্বার সেম, এখানে সেম মোল নাম্বার আছে, তো ইন বোথ দ্য কেসেস পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন ইজ কনস্ট্যান্ট। সো পিআই ভিআই বাই আর বা টি, সরি, পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ, initial pressure, initial volume by initial temperature, and final it is equal to the nr, PV is equal to nRT. So n is constant, r is constant, n একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট, দুটোই কনস্ট্যান্ট, কিন্তু দুটো কনস্ট্যান্টের মানে আলাদা। আর হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর ভ্যালু সব জায়গাতেই কনস্ট্যান্ট, বাট n is a constant for a particular process বা particular equation of state, কত মোল নিয়েছি সেটা সেই জায়গায় কনস্ট্যান্ট। অ্যাডায়াবেটিক যে কোনো প্রসেসের ক্ষেত্রে কনস্ট্যান্টটাকে নিয়ে একটু ভাবতে হবে যে কনস্ট্যান্ট কি রকম কনস্ট্যান্ট। আমরা বলছি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কি রকম কনস্ট্যান্ট, এটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট নাকি অন্য কিছু? দিস ইজ নট ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে যে কোনো প্রসেসে যে কোনো জায়গায় সেটা কনস্ট্যান্ট, যেমন স্পিড অফ লাইট যদি ভ্যাকুয়ামের যা ভ্যালু যে কোনো ফ্রেম থেকে মাপছো, যে কোনো থেকে মাপছো, তো ইট ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.6
something in 10 to the minus 23 যে ভ্যালু, সেই ভ্যালুটা কনস্ট্যান্ট, ইট ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট এন্ড ইট ইজ কনস্ট্যান্ট, যে কি প্রসেস কোথায় কি এসব দেখার দরকার নেই। আর ইট ইজ অলসো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। বা তোমাকে বলো টোটাল এনার্জি ইন দিস প্রসেস ইজ কনস্ট্যান্ট। টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ওটা ওই প্রসেসের জন্য কনস্ট্যান্ট। তার মানে এই নয় যে ওই ইউনিভার্সের সব জায়গাতে ওই এনার্জিটা কনস্ট্যান্ট, ওই প্রসেসের যে এনার্জি সেটা সেই প্রসেসের জন্য, ইট ডিপেন্ডস অনলি দ্য পার্টিকুলার নেচার অফ গ্যাস বা প্রসেস। এটা ঠিক সেরকম যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা এই যে কনস্ট্যান্ট, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ গ্যাস, ডিপেন্ডস অন দ্য নেচার অফ গ্যাস। ওই প্রসেসের জন্য তুমি ওইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারো, তার একটা পার্টিকুলার ভ্যালু আছে। আদার্স প্রসেস, আদার্স গ্যাস তো ওটা আরেকটা কনস্ট্যান্ট হবে, ইট ইজ নট ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তো আর ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট এন্ড এন ইজ কনস্ট্যান্ট ফর দ্য পার্টিকুলার প্রসেস। তো পিআই ভিআই বাই টিএফ, এবার আমরা সবই জানি। এখান থেকে তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে? টিএফ, ফাইনাল টেম্পারেচার বের করতে হবে। তো পিআই যেটা, সেটা তো 2.6, পিএফ যেটা 2.6 পিআই, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ পিআই, আর ভিআই মানে ভি ইনিশিয়াল ভলিউম, আর ইনিশিয়াল টেম্পারেচার তোমাকে দিয়েছে 300 কেলভিন, তো এটা টিআই যা আছে ইকুয়াল টু পিএফ, তার মানে 2.6 পিআই ইন্টু ভলিউম মানে ভি বাই 2, আর টেম্পারেচার তোমাকে বের করতে হবে টিএফ। তো সবকে এদিকে নিয়ে চলে যাবে, এখানে ভি কেটে যাবে, এটা 2 আছে, আর এদিকে পিআই কেটে যাবে, তো অনলি টিএফ ইজ ইকুয়াল টু টিএফ ইকুয়াল টু 2.6 ডিভাইডেড বাই 2 এন্ড টিআই, এরকম 2.6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু টিআই। আর টিআই এর কত? 300 কেলভিন, আর এটা 2.6 বাই 2, তার মানে মোর দ্যান 1, তার মানে বাড়ছে, টেম্পারেচার বাড়বেই তো। যদি 300 কেলভিন হয়, আর যদি এটা তুমি মান বসাও, তাহলে এটা বেরোবে 396 কেলভিন। আর 396 মান হচ্ছে 273 প্লাস সাম অর্ডার অফ 100, এরকম কেলভিন। কারণ 273 প্লাস, যদি আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস বলতো, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যেমন কেলভিনে প্রকাশ করতাম, বাট 103। 100 ডিগ্রি সেলসিয়াসকে যদি তোমাকে কেলভিনে প্রকাশ করতে বলে, তাহলে তুমি সেটাকে 273 দিয়ে যোগ করে দিতে, দিয়ে 396 করতে। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য মোর দ্যান, ইট ইজ মোর দ্যান দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। তার মানে ফুটন্ত জলে হাত দিলে যেমন গরম অনুভব করো, সেরকম সাইকেলে পাম্প করার সময় যদি জোরে ওটাকে পাম্প করে দাও, আর যদি নজলে ব্লক থাকে, তাহলে সেটা অতটাই গরম অনুভব হবে, ছেঁকা লেগে যেতে পারে হাতে। ওই জন্য যারা পাম্প করার সময় অনেক সময় বাচ্চাদের ধরতে বলা হয়, হ্যাঁ, আর 2-3টে প্রসেসের পরে হঠাৎ করে যদি কেউ ঠান্ডার দিনে যদি হাত দেয়, তাহলে এটা একটা শক খাবে, সে প্রচন্ড জোরে একটা টেম্পারেচার পাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যাডায়াবেটিক প্রসেস। আর এই প্রসেসে কতটা ওয়ার্ক ডান করা হলো? এই যে পিস্টনকে পুশ করলাম, তার জন্য কতটা ওয়ার্ক ডান করা হলো? তো জেনারেলি ওয়ার্ক ডান আমরা বের করতে শিখেছি, আমাদের যে কোনো প্রসেসে যেটা ওয়ার্ক ডান ডাব্লিউ, এটা হচ্ছে পিডিভি, ভলিউমে চেঞ্জ করতে হবে তবেই না ওয়ার্ক ডান। আর টোটাল ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি। আর যদি পি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা বের করে দেবো ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট। পি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটাকে বের করে দেবো, আর সেটাকে বলবো আইসোবারিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট। যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, তাহলে যাই বের করি না কেন ডিভি 0, সো ওয়ার্ক ডান ইজ 0। যদি আইসোথার্মাল হয়, তাহলে পি ইজ এ ফাংশন অফ ভি, বিকজ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, টি ইজ কনস্ট্যান্ট, সো পি ইকুয়াল টু এনআরটি বাই ভি, সো পি ইজ এ ফাংশন অফ ভি। তার মানে তুমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারবে না, ইট ইজ এ ফাংশন অফ ভি। আর সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান বের করেছিলাম আইসোথার্মাল প্রসেসে, and that is RT ln V final minus V initial, and for the n-mole gas it is N. আর এটা কি ইন টার্মস অফ প্রেসারে বের করতে পারো, তো এটা RT ln P initial by P final। সেম আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করো, P physical nRT, তো আবার এটা উল্টে যাবে জাস্ট। একটা উল্টে গেল কেন? কারণ একটা ভলিউম যদি বাড়ে, তাহলে প্রেসার কমবে, দ্যাটস ওয়াই নেগেটিভ কোয়ান্টিটি এন্ড আদার ইজ পজিটিভ কোয়ান্টিটি। এটা হচ্ছে আইসোথার্মাল। আর অ্যাডায়াবেটিক প্রসেস যদি হয়, তাহলে তো টেম্পারেচার কনস্ট্যান্ট নয়, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে।
কিন্তু আমাদের পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা জানি। তো পি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি ফাইনাল, ভি ফাইনাল টু দি পাওয়ার গামা। তার মানে কি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে তুমি বল দাও কে? কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার টাইপ অফ গ্যাস। তাহলে পি ইজ a function of v and equal to k by v to the power gamma। অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডাউন বের করতে যাচ্ছি, তাহলে আমাদের প্রেসার কিভাবে চেঞ্জ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অনুসারে নয়, তারও আরো স্টিপার। আগে ছিল আইসোথর্মাল প্রসেসে পি ভ্যারিজেস 1/v, সো ভি চেঞ্জ হলো, তো এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অনুসারে কমবে। এখন দেখছি ভলিউম চেঞ্জ হলো, তো ভলিউম চেঞ্জ হলো আরো স্টিপার, ভি টু দি পাওয়ার সামথিং অনুসারে প্রেসার কমছে। তো বুঝতে পারছি, এখান থেকেও বুঝতে পারছি আমরা যে স্লোপ ইজ স্টিপার দ্যান দ্যাট অফ দ্য আইসোথর্মাল প্রসেস। তাহলে এখান থেকে কেটাকে বাইরে বের করো, কে ইন্টিগ্রেশন dv by v to the power gamma, and now it is vi to vf। এটা ছিল ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট। নাও dv by v সবকিছু ভলিউমের ফর্মে চলে আসছে, তো তুমি ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম বসাতে পারো। আর কনস্ট্যান্ট আমার রেখে দাও ওকে, এটাকে ইন্টিগ্রেশন করলে v to the power minus gamma plus 1 and divided by 1 minus gamma vi vf equal to k by 1 minus gamma, আর এটা vf to the power minus gamma plus 1 and minus v initial to the power minus gamma plus 1. Now put the value constant. এখানে একবার k লাগাও, এটা 1 থাকলো, আর এখানে একবার k বসাও। দুটো k আমি বসাবো, দু জায়গায় দু রকম ভ্যালু বসাবো। এক জায়গায় k বসাবো, k মানে কিন্তু বোল্টম্যান কনস্ট্যান্ট নয়, ঠিক আছে? তো ডোন্ট confuse with k with the Boltzmann constant. It is k suffix b, Boltzmann constant যেটা। pi vi to the power gamma equal to pf vf to the power gamma। তাহলে এখানে যেটা বসাবো সেটা এইটা বসাবো, pf vf to the power gamma। তাহলে vf to the power gammaটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পাবো? ইকুয়াল টু 1 by 1 minus gamma, আর প্রথম টার্ম আমি বসাচ্ছি pf vf to the power, আচ্ছা to the power gamma, এটা k এর ভ্যালু বসালাম, আর vf to the power minus gamma plus 1 এটা আছে। তাহলে vf to the power gamma vf to the power minus gamma এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা টার্ম আছে মাইনাস, এবার বসা হচ্ছে pi vi to the power gamma আর vi to the power minus gamma plus 1। তাহলে এখানে আবার minus gamma plus gamma কেটে যাবে, তাহলে ইকুয়াল টু 1 by 1 minus gamma, আর এখান থেকে পাচ্ছ pf vf minus p2 pf pi vi, pf vf minus pi vi। এটা হচ্ছে ওয়ার্ক ডান, কিন্তু সব ক্ষেত্রেই গামাটা গ্রেটার দ্যান 1, সো ইট ইজ বেটার টু কিপ গামা minus 1, so equal to pi vi minus pf vf divided by gamma minus 1. This is the work done in adiabatic process as gamma greater than 1। এই জন্য গামাটাকে নিচে পুরো রাশিটাকে পজিটিভ করার জন্য আমি নিচে গামা মাইনাস 1 লিখেছি। এটাকে আরো অন্য ফর্মেও আনতে পারো, যদি গামার ভ্যালু বসাই সিভি বাই সিভি, তো বেশ কিছু ফর্ম চেঞ্জ করে এটা আর বা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি করে সেভাবে করেও আরো বেশ কিছু ফর্মের রাখা যেতে পারে, ঠিক আছে? এবার একটা প্রসেস তোমাকে দিয়ে দিল, দিয়ে একটা মিক্সড প্রসেস দিয়ে দিল, দিয়ে বলো ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান। তাহলে এই ফর্মটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে কোনো প্রসেসের ক্ষেত্রেই অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল যা যা প্রসেস আমরা করলাম সেম প্রসেসে ওয়ার্ক ডান বের করতে হবে। সাপোজ তোমাকে বলেছে কোশ্চেন 1 মোল গ্যাস না হয়েছে, আইডিয়াল গ্যাস না আছে, ইট ইজ হিটেড আইসোকোরিক্যালি। তাহলে ফার্স্ট বলা হচ্ছে ইট ইজ হিটেড আইসোকোরিক্যালি, মানে ভলিউম কনস্ট্যান্ট। দিয়ে বলছে কত দূর পর্যন্ত, টিল ইটস টেম্পারেচার
is double. হিট করা হচ্ছে, 1 মোল আদর্শ গ্যাস নেওয়া হয়েছে, আইসোকোরিক প্রসেস ফলো করা হচ্ছে আর টেম্পারেচারকে ডাবল করা হচ্ছে। আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট রেখে তার টেম্পারেচারকে বাড়ানো হচ্ছে, তাহলে প্রেসার বাড়বে। টেম্পারেচার বাড়াচ্ছি, ভলিউম বাড়তে দেবো না, প্রেসার বাড়বে। তাও বলেছে then it is expanded isothermally. It is expanded isothermally till it reaches the original pressure. Till it reaches the original pressure. Finally it is cooled. Finally it's cooled by an isobaric process. By an isobaric process and restored to the original state. And restored to original state. দিয়ে বলেছে all the processes are reversible and quasi-static, then find the total work done. Find total work done. আর represent it is in PV diagram. দুটো কোশ্চেন দিয়েছে, বলছে এটাকে PV diagram এ ড্র করো আর টোটাল ওয়ার্ক ডান বের করো। তাহলে এটা P, এটা V, PV diagram। প্রথমে কি বলেছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আবার আপ যাইবেন, তাহলে নেট স্লো আছে। হ্যাঁ নেটের স্পিড কমে গেছে। নেটের স্পিড কম, একদমই কম। এখনো কম? তারপরে কি লিখেছেন? Reaches the original pressure. Till it reaches the original pressure. 1 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিট ওয়েট করছি, জাস্ট 30 সেকেন্ড। ঠিক হলো? হ্যাঁ স্যার মোটামুটি ঠিক আছে। বেশ, তো নেটের স্পিড কমে গেছে কোনোভাবে, যাই হোক। এটা প্রেসার, এটা ভলিউম। বলেছে 1 মোল গ্যাস আইডিয়াল গ্যাস হিট করা হয়েছে আইসোকোরিক্যালি। আইসোকোরিক্যালি মানে ভলিউম, সাপোজ এটা V0 ইনিশিয়াল ভলিউম। আর এই ভলিউমে এখানে ইনিশিয়াল স্টেট তার, এখানে তার কোনো একটা প্রেসার সে ছিল, আর টেম্পারেচার বাড়ানো হয়েছে। এখানে টেম্পারেচার কত? সাপোজ T0, এই পয়েন্টে T0। আর ভলিউম বাড়ানো হয়নি, কিন্তু টেম্পারেচার বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। টেম্পারেচার ইজ ডাবলড। তাহলে এটা এইখানে গিয়ে হাজির হয়েছে। এই পয়েন্টে টেম্পারেচার হচ্ছে 2T0। 2T0। আমরা থার্ড অ্যাক্সিস ব্যবহার করছি না টেম্পারেচারের জন্য। 3 ডাইমেনশনাল অ্যাক্সিস ব্যবহার করলে আরো জিনিসটা দেখতে লাগবে, কিন্তু দরকার নেই আমাদের, আর তারা রিলেটেড। এখানে প্রেসার কত?
তো জানি না প্রেসার কত, যদি দরকার হয় কোথাও বের করে নেবো, বলেনি কিছু প্রেসার। কিন্তু প্রেসার তো বেড়েছে, এটা ঠিক। ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, টেম্পারেচার বাড়িয়েছি, তো প্রেসার উইল বি চেঞ্জ, প্রেসার উইল চেঞ্জ। আর পি ফিজিক্যালটা 8 থেকে আমরা বের করে নিতে পারি কত প্রেসার বেড়েছে পি ফিজিক্যালটা এনআরটি থেকে। যাই হোক, তো তারপরে কি বলেছে, দেন ইট ইজ এক্সপান্ডেড আইসোথার্মালি। তাহলে আইসোথার্মালি তাকে এক্সপান্ড করা হয়েছে, দিয়ে তাকে আগের প্রেসারে ফেরত আনা হয়েছে, রিচেস দ্য অরিজিনাল প্রেসার। তাহলে এটা তার অরিজিনাল প্রেসার লেভেল P0, এটা অরিজিনাল প্রেসার লেভেল। আর এই প্রসেসে ফেরত এসছে এখানে, তাহলে এটা এরকম প্রসেস, বিকজ ইট ইজ দিস প্রসেস ইজ আইসোথার্মাল। তার মানে থ্রু আউট দিস প্রসেস টেম্পারেচার ইজ T0, আর ফাইনাল এই জায়গার যেটা প্রেসার সেটা হচ্ছে P0। তাহলে এটা তার ফাইনাল ভলিউম, আর V0 এটাকে V2 বলতে পারি আমরা, ফাইনাল ভলিউম V2। তার মানে এইদিকে গেল, তারপরে এইদিকে গেল, আর তারপরে লাস্ট বলেছে ফাইনালি ইট ইজ কুলড বাই আইসোবারিক প্রসেস। তার মানে প্রেসার কনস্ট্যান্ট রেখে তাকে কুল করা হয়েছে। তার মানে এই পুরো প্রসেসের টেম্পারেচার 2T0 ছিল, তাকে T0 তে আনা হয়েছে, এই জায়গাটা থেকে ফেরত আনতে হয়েছে, মানে ইট ইজ এ সাইক্লিক প্রসেস, এই জায়গায় ফেরত আনা হয়েছে কিপিং প্রেসার কনস্ট্যান্ট। আর প্রেসার কনস্ট্যান্ট রেখে তাকে যদি এদিক বরাবর ঠান্ডা করতে হয় তাহলে ভলিউম কমাতে হবে। তাহলে V2 থেকে ভলিউম কমিয়ে আবার তাকে V0 তে আনা হয়েছে। তো পুরো সাইক্লিক প্রসেস। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আর নিট ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ PdV, ক্লোজ টু ইন্টিগ্রেশন অফ PdV। আর নিট ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে এইটুকু এরিয়া, এটা হচ্ছে নিট ওয়ার্ক ডান। আর প্রথমটার জন্য যেটা ওয়ার্ক ডান সেটা গোটা এরিয়াটা, এটার জন্য কোনো এরিয়া পাবো না আমরা, তো এটি 0। আর এটার জন্য যে এরিয়া সেটা হচ্ছে এইটা, এন্ড ইট ইজ নেগেটিভ and ভলিউম ইজ ডিক্রিজিং। তো টোটাল যেটা ওয়ার্ক ডান সেটা হচ্ছে দিস এরিয়া। কিন্তু এই যে এরিয়াটা, সেই এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যালকুলেশন করা যাবে না। যদি এটা সিম্পল ট্রায়াঙ্গেল থাকতো তাহলে যা হাফ ভূমি ইন্টু উচ্চতা করে দিতাম, বা যদি স্কোয়ার থাকতো বা রেক্টাঙ্গেল থাকতো তাহলে ভূমি বেস ইন্টু হাইট করে দিতাম, তাহলে এরিয়াটা বের করে নিতাম ডাইরেক্ট। কিন্তু এখানে সেরকম না, এখানে 3টে প্রসেসে তোমাকে আদার্স আলাদা আলাদা করে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ফার্স্ট প্রসেস কি, W1, এই প্রসেস ওয়ার্ক ডান এন্ড ইট ইজ 0 বিকজ ভলিউম ইজ নট চেঞ্জিং, ভলিউম কনস্ট্যান্ট আছে। দ্বিতীয় প্রসেস যেটা ওয়ার্ক ডান W2, আর তার ফর্মুলা আমরা জানি, যেহেতু 1 মোল গ্যাস নিয়েছে তাহলে এর গল্প নেই। তাহলে এন ফর্মুলা বলছে কি, ফর্মুলা বলছে RT ln V2/V1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আর টি মানে এখানে 2T0, ইনিশিয়াল টেম্পারেচার যদি T0 হয়, ফাইনালটা 2T0, তার এখান থেকে এখানে তার সব জায়গাতেই 2T0, এন্ড ln V2/V1, V2/V0, V final by V initial, তার মানে এটা V2/V0। আর আমরা এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কাজে লাগাতে পারি। এরকম P2, এটা ফাইনাল প্রেসার P2 V0, তার মানে কোনটা, এই বিন্দুটা P2 V0। আর এখানে কি P0 V2, এই জায়গায় এটা হচ্ছে P0 and V2 ইকুয়াল টু 1 মোল গ্যাস, তো nRT, তার মানে R and it is 2T0, P is equal to nRT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এখান থেকে পাচ্ছ যে V2 আমাদের V2 ইকুয়াল টু 2RT0/P0, ঠিক আছে। তার মানে কি ইকুয়াল টু 2RT0 ln, আর V2 জায়গায় বসাতে পারি আমরা 2RT0/P0, আর নিচে আছে একটা V0। ঠিক আছে, আবার আমরা বসাচ্ছি P0 V0 এই পয়েন্টের ক্ষেত্রে, ফর দিস পয়েন্ট এখানে ভলিউম V0, প্রেসার P0, সো ফর দিস পয়েন্ট P0 V0 is equal to RT0, এই পয়েন্টের জন্য প্রেসার এন্ড ভলিউম ইজ দ্য প্রোডাক্ট অফ R and T0, সো PV0 is equal to RT0, তাহলে RT0 কেটে যাবে, সো ইট ইজ ln2, তাহলে 2RT0 and ln2। এবার আমরা সবই জানি, এটা তোমার ওয়ার্ক ডান ফর দিস প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আর লাস্ট যে প্রসেসটা আছে সেটা W3,
আর W3 মানে এটা প্রেসার কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশন অফ PdV, আর প্রেসার ইজ P0 and volume is V2 minus V1, ফাইনাল হচ্ছে V0 মাইনাস ইনিশিয়াল হচ্ছে V2, সো নেগেটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ, সো P0 V0 মাইনাস P0 V2, আর P0 V2 তার মানে R 2R T0, 2R T0, আর এখানে একটা P0 V0 বের করেছি সেটা হচ্ছে R T0, তার মানে এটা মাইনাস R T0। তাহলে তিনটে প্রসেসে ওয়ার্ক ডান বের করে নিয়েছি। তাহলে অতএব টোটাল ওয়ার্ক ডান যেটা সেটা হচ্ছে মাইনাস R T0 এন্ড প্লাস দিস R T0 দুই জায়গায় কমন নিয়ে নাও, তাহলে R T0 ln2 2ln2 minus 1, this is the answer। তাহলে তোমাকে যে কোনো প্রসেস দিতে পারে, দিয়ে বলতে পারে সেটা পিভি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করো এন্ড ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। এখানে অ্যাডিয়াবেটিক নেই, যদি অ্যাডিয়াবেটিক থাকতো তাহলে সেম ওয়ার্ক ডান ফর্মুলা ইউজ করতাম আমরা, যেটা আমরা করলাম 1 বাই গামা মাইনাস 1 এন্ড পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ বের করতাম। যদি কোনোভাবে কোনো স্টেট ডিফাইন করতে না পারতাম, পিআই ভিআই যদি না জানতাম, তাহলে আবার পিভি ইকুয়াল টু আরটি ইউজ করতাম, দিয়ে সেখান থেকে সেটাকে রিপ্লেস করে দিতাম গিভেন প্যারামিটার দিয়ে। কিন্তু এটা কমন মিস্টেক করে কোনো স্টুডেন্ট, কি যেহেতু ওয়ার্ক ডান যেটা সেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ পিভি, যদি তোমার কাছে একটা কোশ্চেন এরকম দেয়, এটা যদি ভলিউম হয়, এটা যদি প্রেসার হয়, আর এরকম তোমাকে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল কিছু একটা দিয়েছে, আর এর ইনিশিয়াল ভলিউম যেটা সেটা হচ্ছে V0, ফাইনাল ভলিউম সেটা হচ্ছে 2V0, আর ইনিশিয়াল প্রেসার যেটা সেটা হচ্ছে P0, আর ফাইনাল প্রেসার যেটা সেটা হচ্ছে 2P0, আর ইজ এ সাইক্লিক প্রসেস AB CD অ্যান্টিক্লকওয়াইজ প্রসেস, সাইক্লিক প্রসেস। যদি সেম প্রসেস উল্টো দিকে করি তাহলে সব নেগেটিভ ওয়ার্ক ডান বেরোবে। তোমাকে বলে ফাইন্ড দ্য ইটা এফিসিয়েন্সি, ফাইন্ড এফিসিয়েন্সি। তো হোয়াট ইজ এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি মানে হচ্ছে যে কতটা তুমি সাপ্লাই করছো আর কতটা সে কাজ করছে, এটাকে বলে এফিসিয়েন্সি। যে কোনো জিনিসের এফিসিয়েন্সি আমরা এইভাবেই ডিফাইন করি, যে তুমি কতটা সাপ্লাই করছো। যেমন আমি একটা স্টুডেন্ট পরীক্ষা কিরকম লিখবে, তো তার এফিসিয়েন্সি কত, কিভাবে বলবো আমরা? একটা ছেলে সারা বছর কিছুই পড়েনি, মানে পড়ার সুযোগ পায়নি, অথচ তাকে পরীক্ষা দিতে বলা হচ্ছে, দিয়ে বলা যে রেজাল্ট খারাপ করলো, তাহলে সেটা তার এফিসিয়েন্সি মেজারমেন্ট হচ্ছে না। এফিসিয়েন্সি মানে হচ্ছে যে একই জিনিস 4-5 জনকে দাও, তারপর তাদের আউটপুট দেখো কেমন। তো 4টে মেশিন আছে আমার কাছে, 4টে মেশিনকে সবাইকে সেম হিট দেওয়া হলো, দিয়ে বলা হলো কোন মেশিন কত ভালো কাজ করতে পারছে দেখো, আর তাদের রেশিওটা দেখো, যার সেই রেশিওটা বেশি হবে বলা হবে তার হি ইজ মোর এফিসিয়েন্ট দ্যান দ্য আদার্স। দ্য জেনারেল ডেফিনেশন যেটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে W, দ্যাট ইজ দ্য ওয়ার্ক আউটপুট, তুমি কতটা আউটপুট পাচ্ছ তার কাছ থেকে, and Q, input, that is heat supplied. The general definition of efficiency. So generally work output মানে কতটা আউটপুট, তো এতটা আউটপুট ওয়ার্ক। এবার দেখতে পাচ্ছি এটা স্কোয়ার, তাহলে এটা বের করতে এমন কিছু সমস্যা নেই আমার। এটা যেটা সেটা হচ্ছে V0 2V0 বিয়োগ করলে V0 পাবে, আর এটা P0 2P0, তো এটা বিয়োগ করলে P0 V0। এটা হচ্ছে এরিয়া অফ দা স্কোয়ার। আর হিট ইনপুট কত, তো B to C, এই যে প্রসেস দেখতে পাচ্ছ, এই যে প্রসেস হিট ইনপুট B to C, ভলিউম বাড়ানো হয়েছে, তো হিট নিয়ে ভলিউম বাড়িয়েছে। তো কতটা হিট নিয়েছে, জেনারেলি সব স্টুডেন্ট কি বের করে যে এটা এতটা হিট নিয়েছে, তাহলে দিস এরিয়া ইজ দ্য হিট ইনপুট, দিস এরিয়াটা বের করে। আর এইটুকুর জন্য কোনো এরিয়া পাবে না, এইটুকুর জন্য হিট রিজেক্ট করেছে, সো ইট ইজ নট আমাদের অ্যাকাউন্টের মধ্যে সেটা পড়বে না। আর এটা যেটা ফেরত আসছে এটাও তাই হিট রিজেক্ট করেছে, কারণ ভলিউম কমেছে এগুলোতে, এখানে ভলিউম কনস্ট্যান্ট। তো এইটা যেটা এরিয়া, এই যে কতটা হিট নিয়েছে সেটাকে বের করে দেওয়া হয় হাইট ইন্টু বেস, তার মানে 2P0 ইন্টু V0 ইন্টু 100%। যদি এফিসিয়েন্সি পার্সেন্টেজ হিসাব করি আমরা, তাহলে এটা 50%, হাফ ইন্টু 100, তার মানে 50%। 50% এফিসিয়েন্ট মানে যথেষ্ট ভালো ইঞ্জিন, 50% এফিসিয়েন্ট মানে 45 এর উপরে যদি এফিসিয়েন্ট কোনো একটা মেশিন হয়, তাহলে জানতে হবে সেটা খুব ভালো ইঞ্জিন। তো প্র্যাকটিক্যালি এত এফিসিয়েন্সি পাওয়া যায় না, 50% ঠিক আছে, তবু ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যালি আমরা একটু ভুল করে ফেলেছি।
কোন জায়গায় ভুল করেছি কেউ বলতে পারবে? এটা হচ্ছে টোটাল হিট ইনপুট হিসাব করা হয়েছে, এটা হচ্ছে ওয়ার্ক আউটপুট। তো এতটা হিট ইনপুট দেওয়া হয়েছে, এতটা ওয়ার্ক আউটপুট হয়েছে, তো রেশিও ইট ইজ 50% এফিসিয়েন্ট। কোন জায়গায় মিস্টেক হয়েছে কেউ বলতে পারবে? ওয়ার্ক আউটপুট আমি নিশ্চয়ই মিস্টেক করিনি, এরিয়া বের করেছি। হিট ইনপুট যেটা, সেটা কি ঠিকঠাক? বেশ ঠিক আছে। একটু মিস্টেক করেছি আমি, হ্যাঁ বলতে পারো কেউ? স্যার ওটা জানলেন কি করে ওটা হিট ইনপুট হবে? এই ভলিউমটা বেড়েছে, প্রেসার কনস্ট্যান্ট রাখা হয়েছে, প্রেসার কনস্ট্যান্ট রেখে ভলিউমটাকে বাড়ানো হয়েছে। আর ভলিউম যদি বাড়ে, হিট নিয়ে ভলিউম বাড়িয়েছে, এরকম। আমি জানি না, আমি আইডিয়া করছি। আমার স্টুডেন্টদের এটা তো মিস্টেক, দিস ইজ নট দ্য রেজাল্ট। মিস্টেক তো আছেই। আর একজন কেউ বলতে যাচ্ছিল? হ্যাঁ স্যার, ওই ইন্টারনাল এনার্জিও তো বাড়বে। আচ্ছা, যেটা রিজেক্ট করেছে না, যেটা রিজেক্ট করেছে সেটা আমরা নেবো না। যেটা রিজেক্ট করেছে সেটা আমার হিট ইনপুট নয়। আমি কতটা দিয়েছি সে কতটা আউটপুটে কাজ করেছে, দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি। এমনটা নয় যে আমি দিয়েছি, সে অন্য কিছু কাজে সেটা ব্যয় করতে পারে, কিন্তু আমার যেটা মেন দরকার সেইটাতে কতটা ব্যয় করেছে সেটা আমার দরকার। অন্য কিছু কাজে সে নষ্ট করেছে সেটা আমার দরকার নেই। আমি বাইকে তেল ভরছি, কতটা তেল ভরছি আর কত কিলোমিটার সে যাচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সাইলেন্সার দিয়ে কতটা হাওয়া বেরিয়ে যাচ্ছে, কতটা গরম হচ্ছে, সেটা আমার দেখার দরকার নেই। ঠিক আছে, অ্যাটমসফিয়ারে কতটা সে দান করছে, পরিবেশ দূষণ করছে, সেটা দরকার নেই। ফ্রিজের মধ্যে কিছু একটা মেটেরিয়ালস ভরেছি, তো কতটা কারেন্ট ফুটছে আর কত তাড়াতাড়ি সে ঠান্ডা করতে পারছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কতটা সিএফসি ছাড়ছি পিছন দিকে, সেটা আমার দেখার দরকার নেই। যদিও দেখার দরকার আছে, কারণ পরিবেশ দূষণ ওটা যতটা রিজেক্ট করছে সেটা হচ্ছে দূষণ পরিবেশের। তো ওই জন্য এখন যে ফ্রিজগুলো ব্যবহার করা হয় সেগুলো সব আমাদের ওই দূষণ মুক্ত ফ্রিজ ব্যবহার করা হচ্ছে, সিএফসি ফ্রি ফ্রিজ ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, মিস্টেক হয়েছে কোথায়? মিস্টেক হয়েছে হিট ইনপুট যেটা, সেটা এইটা ভলিউম বেড়েছে, তাহলে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে ভলিউম বেড়েছে, তাহলে নিশ্চয়ই হিট নিয়েছে। কিন্তু এই যে প্রসেসটা আছে এ টু বি, এই প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট বাট প্রেসার বেড়েছে। প্রেসার বেড়েছে, টেম্পারেচার বেড়েছে। টেম্পারেচার যেটা আছে, তোমাকে বলেনি যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তোমাকে প্রসেস কিছু একটা নাম দিয়ে দিয়েছে, বা যাই প্রসেসই দেখ না কেন, দিস প্রসেস ইজ আইসোকোরিক প্রসেস, দ্যাটস ইনফরমেশন ইজ আউট ফ্রম দ্য গ্রাফ। তো এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস, তার মানে এই নয় যে এই প্রসেসে কোনো হিট নেয়নি। আইসোকোরিক প্রসেস মানে কি? ভলিউম আছে V0, এখনো ভলিউম V0, এখনো ভলিউম V0, তাহলে কি আগে ভলিউম V ছিল, এখনো ভলিউম V0, বাট প্রেসার ইজ ডাবলড। তাহলে আগে ছিল প্রেসার P0, তারপরে প্রেসার হচ্ছে 2P0। প্রেসার যদি ডাবল হয়ে যায়, ভলিউম যদি ওইটাই থাকে, তাহলে বুঝতে পারছি একে সংকোচন প্রসারণ করা হয়নি। যদি এটাকে চাপ দিই আমি, তাহলে ভলিউম কমে যেতে পারে, প্রেসার বেড়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই প্রেসার ভলিউম ওইটাই রেখেছি, তার মানে সামহাউ ইট টেকস হিট ফ্রম আউটসাইড। তাহলে এই প্রসেসেও সে হিট নিচ্ছে, বা এখানে আমাদের সেই হিট ইনপুটটা এনকাউন্টার করিনি আমি, তো এই প্রসেসেও হিট নিচ্ছে কিউ, এখানে হিট নিচ্ছে। আর এখানে কি হচ্ছে, এই প্রসেসটা কি বিসি প্রসেস কি? বিসি প্রসেস এটা, এখানে গ্যাস মলিকিউলস ঢুকে আছে, আর সেই গ্যাস মলিকিউলস গুলো ভলিউম V0 থেকে 2V0 হয়েছে, V0 থেকে 2V0 হয়েছে, প্রেসার কনস্ট্যান্ট রাখা হয়েছে। তার মানে কি? তার মানে এক্সটার্নাল হিট এখান থেকে সে হিট সাপ্লাই নিয়েছে, দিয়ে তার ভলিউমটাকে বাড়িয়েছে। ঠিক আছে, আর টেম্পারেচার তোমাকে বলে দেয়নি টেম্পারেচারে কিছু, হয়তো আরো কিছু প্রসিডিওর ছিল, সেখানে হয়তো প্রবলেমটা দেওয়া নেই আমার কাছে, তো টেম্পারেচার কথা বলেনি। যাই হোক, যে কোনো প্রসেস হতে পারে, সেটা বুঝতে পারছি আইসোথার্মাল নয় এটা, কারণ আইসোথার্মালের ইয়ে নয়, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এখানে হিট নিচ্ছে, এখানে হিট নিচ্ছে, দু জায়গায় হিট নেওয়াটা তোমাকে ধরতে হবে, তাহলে এই প্রসেসে হবে না, একটু চেঞ্জ করতে হবে। ওয়ার্ক ডানটা ঠিক আছে, এতদূর পর্যন্ত তুমি ঠিকঠাক বের করেছিলে ওয়ার্ক ডান ডাব্লিউ, এটা হচ্ছে P0 V0, এটা এরিয়া। কিন্তু যখন হিট ইনপুটের এরিয়া বের করতে যাবে তখন একটু কেয়ারফুল থাকতে হবে তোমাকে।
সেটা যদি এইটাই শুধুমাত্র হিট ইনপুট হতো তাহলে ঠিক আছে, এই এরিয়া থেকে তুমি পেয়ে যেতে, কিন্তু এইটা তোমার শুধু হিট ইনপুট না, এখানেও হিট নিচ্ছে। তাহলে এ টু বি এই যে প্রসেসটা, দিস প্রসেস ইজ আইসোকোরিক প্রসেস। আর এই প্রসেস যেটা হিট নিয়েছে সেটা ডেল্টা Q1 ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আর যেহেতু এটা আইসোকোরিক প্রসেস, ভলিউম চেঞ্জ হয়নি, সো ডেল্টা ভি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু 0। আর ডেল্টা ইউ ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম ইকুয়াল টু কনস্ট্যান্ট পিডিভি। আর ভলিউম কনস্ট্যান্ট যদি হয় তাহলে এটাকে তুমি লিখতে পারো এন সিভি অ্যান্ড ডিটি বা ডেল্টা টি, যা বলবো এন সিভি ইন্টু ডিটি, বিকজ সিভি ইজ ইকুয়াল টু du by dt for the volume constant dq by dt and du by dt also equal to n cv এর ভ্যালু। যদি তোমাকে প্রশ্নতে বলা আছে কিছু একটা গ্যাস ডায়াটমিক মনোটমিক কিছু একটা বলা আছে, তো এটা 3/2 আর যদি মনোটমিক গ্যাস বলা থাকে। আর ডেল্টা টি যেটা ডিটি যেটা সেটা বের করে নাও, টেম্পারেচারে মানে চেঞ্জ কতটা। তাহলে এই যে প্রসেস, এখানে প্রেসার P0 থেকে 2P0 হয়েছে, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করো, পিভি ইকুয়াল টু এনআরটি। ভলিউম কনস্ট্যান্ট থেকেছে, প্রেসার চেঞ্জ হয়েছে, তাহলে ভি ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু এনআর ইন্টু ডিটি। তাহলে ডিটি ইজ ইকুয়াল টু ভিডিপি বাই এনআর। তাহলে 1 বাই এনআর, আর ভি মানে V0, আর ডিপি মানে 2P0 মাইনাস P0 ডিভাইডেড বাই এনআর, ইট ইজ ইউর ডিটি। তাহলে এদিকে আর আর এন এন কেটে দাও, আর এদিকে 2P0 মাইনাস P0 তার মানে P0, তাহলে P0 V0, আর এখান থেকে 3/2, সো 3/2 P0 V0। এটাকে আমরা ইগনোর করছিলাম, এত পরিমাণ হিট এখানে সে নিয়েছে। আর এই যে প্রসেস বিসি যে প্রসেস, সেই প্রসেসে কত in the process B to C, এই প্রসেসে এটা হচ্ছে আইসোবারিক প্রসেস, বিকজ প্রেসার ইজ কনস্ট্যান্ট। ডেল্টা Q2 ইকুয়াল টু এটা দেখতে পাচ্ছি যে ভলিউম বেড়েছে, প্রেসার কনস্ট্যান্ট হয়েছে, এটা তুমি বের করো এন সিপি অ্যান্ড ডেল্টা টি, বিকজ সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, কনস্ট্যান্ট প্রেসার যখন তখন তুমি সিপি ইউজ করতে পারো, ডাইরেক্ট ওখান থেকে পেয়ে যাবে। আর সিপি আর সিভির মধ্যে সম্পর্ক আমরা জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিভি। আর আর যদি 3/2 সিভি যদি 3/2 আর হয়, তাহলে এটা 5/2 আর, ইট ইজ ইউর সিপি। তাহলে এখান থেকে পাচ্ছ এন 5/2 ইন্টু আর। আর ডেল্টা টি যেটা, সেটা আবার তুমি বের করে নিতে পারো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি করে, পিভি ইজ ইকুয়াল টু এনআর টি করে বার করতে পারো। প্রেসার P0, সো ইট ইজ 2P0 কনস্ট্যান্ট, ডিভি বা আরেকবার ডেরিভেটিভ করি, পি কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, ডিভি ইকুয়াল টু এনআর এন্ড ডিটি। তাহলে প্রেসার ডিটি কত, ডিটি মানে হচ্ছে পিডিভি বাই এনআর, তাহলে আবার 1 বাই এনআর, পি তার মানে হচ্ছে 2P0 থ্রু দিস প্রসেস, আর ডিভি যেটা সেটা হচ্ছে 2V0 মাইনাস V0, ইট ইজ V0। এটা কত ক্যালকুলেশন করলে, এনআর এখানে এনআর এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখান থেকে বেরোবে 2 আর 2 ক্যান্সেলড, তার মানে কত 5, 2 ক্যান্সেল, তার মানে 5P0 V0। ঠিক আছে, দ্যাট ইজ ডেল্টা কি। তাহলে টোটাল যেটা, আর C2D যেটা, C2D সেই জায়গায় সে হিট রিজেক্ট করেছে, প্রেসার কমেছে, তো নেগেটিভ হিট বা যদি ক্যালকুলেশন করি, এটা আমার দরকার নেই এক্সট্রা ক্যালকুলেশন করা, হিট গিভেন উইল বি নেগেটিভ, তার মানে কি আমাদের মানে রিজেক্টেড হিট, ওটার দরকার নেই আমাদের। আর D2 এও তাই, ভলিউম ডিক্রিজ করেছে, সো রিজেক্টেড হিট। তাহলে কত হিট নিয়েছে সে দুটো, টোটাল হিট কত, সেটা হচ্ছে 3/2 P0 V0 প্লাস 5P0 V0, তার মানে 7/2 13/2, তাই তো 10 13 13/2 P0 V0, 13/2 P0 V0, এটা হচ্ছে ডেল্টা কিউ। নাও ফাইন্ড এটা ইজ ইকুয়াল টু কত,
বা এটা ডেল্টা কিউ বলবো না, এটা কিউ ইনপুট কিউ ইন। এবার P0 V0 দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, এটা বের করেছো টোটাল ওয়ার্ক ডান এটা। তাহলে P0 V0 ডিভাইডেড বাই কিউ ইনপুট, তার মানে 13/2 P0 V0। এটা ক্যালকুলেশন করলে বেরোবে 2/13 ইন্টু 100%, তার মানে 15.38%, মানে 15% এফিসিয়েন্ট। তাহলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, যখন আমাদের ওয়ার্ক ডান বের করতে বলবে তখন ঠিক আছে এরিয়া বের করলে এখানে এরিয়া 0, এখানে একটা নেগেটিভ এরিয়া, এখানে এরিয়া 0, তো দ্যাটস দ্য ওয়ার্ক ডান। আর কোনো ক্ষেত্রে ওয়ার্ক ডানের সমান যদি ডাব্লিউ কিউ বেরিয়ে যায়, কোনো প্রসেসে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হয়, ইন্টারনাল এনার্জি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, এটা ফর্মুলা আমাদের, প্লাস পিডিভি। যদি এই পার্টটা না থাকে কোনো জায়গায়, তাহলে আমাদের ওই এটা সরি আমাদের কি বলছি, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। যদি কোনো ক্ষেত্রে এ না থাকে, মানে টেম্পারেচার যদি কোনো ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, তাহলে যতটা ওয়ার্ক ডান ততটাই সরি এটা নয়, এটা যদি 0 হয়, ইন্টারনাল এনার্জি মানে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, সেক্ষেত্রে তুমি বলতে পারো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ। তাহলে যেভাবে তুমি ডেল্টা ডাব্লিউ ওয়ার্ক ডান বের করো, এরিয়া বের করে, ঠিক সেম ভাবে হিট ইনপুট কত সেভাবে তুমি ডেল্টা কিউ বের করতে পারো, মানে কতটা হিট তাকে দেওয়া হয়েছে সেই এরিয়া বের করে ক্যালকুলেশন করতে পারো। কিন্তু মনে রাখতে হবে টেম্পারেচার কনস্ট্যান্ট হতে হবে। তাহলে এই প্রসেসগুলোতে তুমি ডাইরেক্ট হিট ইনপুট ওইভাবে বের করে নিতে পারো না, এতটা হিট ইনপুট, তাহলে তোমার এটাই রেজাল্ট, বা এখান থেকে কোনো এরিয়া নেই তাহলে এখান থেকে তুমি কিছু পাচ্ছ না, সেরকম না। যদি যেভাবে আমরা এরিয়ার ক্যালকুলেশন বের করি, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, তাহলে সেম প্রসিডিউরে তুমি হিট ইনপুট বের করতে পারো। তো এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে কোনো অঙ্কগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ভুল ক্লাস 11-এর বইয়ে এটা 2-একটা বই মিস্টেক করা আছে, বিশেষ করে সাঁতরার বইটা দিয়ে দেখেছি আমি, এটা 50% এফিসিয়েন্স করে দেওয়া আছে এই অঙ্কটাই। কিন্তু আবার যখন সেনকেজ ফলো করা হচ্ছে বা আদার্স কোনো বই ফলো করা হচ্ছে, তখন দেখছে না এটা 15.38% এফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক্স আর ফার্স্ট ল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। আর এখান থেকে বিভিন্ন জিনিসের এনার্জি, বিভিন্ন জিনিসের আমাদের কতটা হিট সাপ্লাই করা হচ্ছে, কি প্রসেস কেন হচ্ছে, কিভাবে প্রসেসকে হিট ইনপুট দিয়েও কিভাবে, মানে বিভিন্ন প্রসেস আর কি হিট দেওয়া হচ্ছে, ওয়ার্ক ডান করছে, কোন প্রসেস কি হচ্ছে, তো এইসব ফার্স্ট ল থার্মোডাইনামিক্স আমাকে বলে। আর তাদের কারেসপন্ডিং ওয়ার্ক ডান বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে, টুকটাক জিনিসগুলো যেগুলো দেবে সেগুলো। এবার সেকেন্ড ল থার্মোডাইনামিক্স, যেটা আজকে বলবো না আমি, সেকেন্ড ল থার্মোডাইনামিক্স আমাদের করতে হবে কোন প্রসেস অ্যালাউড আর কোন প্রসেস অ্যালাউড নয়, সেই সমস্ত কথা বলে সেকেন্ড ল থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল থার্মোডাইনামিক্স সেটা অনলি কনজারভেশন অফ এনার্জির কথা বলে। যদি এনার্জি কোনোভাবে কনজার্ভ হয়ে যায়, তাহলে সেই প্রসেসটা হবেই হবে, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স বলছে। কিন্তু সেকেন্ড ল থার্মোডাইনামিক্স আরো বেশি কিছু রেস্ট্রিকশন জুড়ে দিয়েছে, ওই যে না এই প্রসেসে এনার্জি কনজারভেশন হলেই এটা ন্যাচারাল প্রসেস নয়। তো ন্যাচারাল প্রসেস না হয়ে যাওয়ার জন্য কি ল তৈরি করা হয়েছে, কেলভিন, প্ল্যাঙ্ক, কার্নো, এরা কিছু নিয়ম তৈরি করে গেছে, বলে এই প্রসেসগুলো ধরে নাও যে এই প্রসেসগুলো হবে, এই প্রসেসগুলো হবে না। একটা নিউ প্যারামিটার ডিফাইন করেছে এন্ট্রপি, তা এন্ট্রপি দিয়েও সেকেন্ড ও থার্ড ডাইনামিক্সকে ব্যাখ্যা করা আছে, সেটা নেক্সট দিন করো, ঠিক আছে, ব্যাস ছেড়ে দিলাম।